তুমি কি আমার সাথে কাউরে দেখছো? দাদা বলে, কই, এত রাতের বেলায় আমাদের বাড়িতে কে আসবে? তা আমি কারে দেখব? আমি বলি, না, আমার কাছে মনে হয় যে তুমি মনে হয় আমারে দেখছো। পরে বলে, আমি বলি যে তুমি মনে হয় কাউরে দেখছো। বলে, না, আমি কাউকে দেখি না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন, আমার বাড়ি খুলনা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট 2টা বোন, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু। খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন মধু আহরণ করে। আমার বাবা, আমি খুব ছোটোবেলা দেখে আসছি, সুন্দরবনের গহীন জঙ্গল থেকে মধু সংরক্ষণ করে। এরপরে এই মধু বিভিন্ন জায়গায় গিয়ে আমার বাবা বিক্রি করে। এবং মধু আহরণ করতে গিয়ে, মানে মধু আনতে গিয়ে একটা সময় আমার বাবা বাঘের কামড়ের শরণাপন্ন হয়, মানে বাঘের সামনে পড়ে। এবং সেখানে বাঘ আমার বাবাকে থাবা দিয়ে আমার বাবার একটা কান নিয়ে যায়। আমার বাবা সেদিন ভাগ্যে বেঁচে যায়। আমার বাবা গাছে উঠতে পারে বলে আমার বাবা সেদিন প্রাণে বাঁচে। আমার বাবা কোনো রকম কষ্ট করে গাছে উঠে বাঘের হাত থেকে রক্ষা পায়। আমাদের পরিবারে আমার বাবা ছিল একমাত্র উপার্জনকারী। আমার বাবার ইনকামে আমাদের গোটা পরিবার চলতো। ছোটবেলা থেকে আমার পড়াশোনা করার তেমন কোনো সৌভাগ্য হয়নি, আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমি দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম। আমি সবার মুখে শুনতে পাই যে আমি নাকি দেখতে একেবারে মানে সিনেমার নায়কদের মতো, যথেষ্ট লম্বা, সুন্দর, খুবই সুদর্শন চেহারা ছিল আমার। তো ছোটোবেলা থেকে আমার কাজ ছিল আমার বাবার সাথে মধুর জন্য সুন্দরবনে ঘুরে বেড়ানো। এবং বাবা আমাকে সুন্দরবনের গহীন জঙ্গলে নিয়ে যেত। সেখান থেকে মধু সহ গোলপাতা সহ বিভিন্ন বিক্রি করা জিনিস আমার বাবা সুন্দরবন থেকে নিয়ে আসতো। আমাদের আয়ের একমাত্র উৎস ছিল সুন্দরবন, এবং সুন্দরবনে আমাদের এই জীবনযাত্রা, সুন্দরবনের মধু আনা, সুন্দরবন থেকে মাছ ধরে আনা, এই ধরনের কাজগুলো করে আমাদের গোটা পরিবারটা চলতো। শুধু আমাদের পরিবার বললে ভুল হবে, আমাদের গ্রামে 90% পরিবারের ডিপেন্ড ছিল সুন্দরবনের উপরে। সুন্দরবনই ছিল আমাদের আয়ের একমাত্র উৎস। এরকম করতে করতে আমি মোটামুটি একটা পর্যায়ে অনেকটাই বড় হই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমাদের এলাকারে আমার এক বন্ধু আছে, যার নাম হচ্ছে হৃদয়। হৃদয়ের সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। হৃদয়ের বাবাও সুন্দরবন থেকে মধু আনতো, তিনিও একজন মধু আহরণকারী ছিল। তো ওনার সাথে আমার হৃদয়ের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক, এবং হৃদয়ের বাবার সাথেও আমার খুব গভীর একটা ভালো একটা সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। এরকম করে আমি আস্তে আস্তে হৃদয়ের সাথে বেড়ে উঠি। হৃদয়ের সাথে আমার ঘনিষ্ঠতা অনেকটা বেড়ে যায়। একটা পর্যায়ে আমিও প্রায় টাকরা জোয়ান হয়ে পড়ি। হৃদয়ও খুব বড় মাপের, আমার মতোই হয়ে যায়। তো ওই সময় আমার বাবা আর মধুর জন্য যায় না। একে তো আমার বাবার কানে একটা সমস্যা আছে, এর উপরে আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, এই জন্য বাবাও মধুর জন্য যায় না। এবং হৃদয়ের যে বাবা ছিল আমার ওই কাকাও তখন আর মধুর জন্য জংলায় যায় না। তখন শুধুমাত্র আমি আর হৃদয়, আমরা দুজনেই সুন্দরবন থেকে মধু নিয়ে আসি। এরকম করে আমাদের সময়গুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হৃদয় আমার হঠাৎ করে বলতেছে যে, বন্ধু, আজকে এমন একটা জিনিস দেখছি সুন্দরবনে। আমরা তখন মধু কাটতেছিলাম দুপুরবেলা। আমারে বলতেছে যে, সুমন, আজকে এমন একটা জিনিস দেখছি যেটা দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে। আমি বললাম, কি দেখলি? বলে, আমাদের এলাকায় এত রূপসী মেয়ে আছে, আমি আগে স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি তখন বললাম, কি বললি? আমাদের এলাকাতে সুন্দর মেয়ে? আমি তো আমাদের এলাকাতে কোনো সুন্দর মেয়ে দেখি নাই। তুই আমাদের এলাকাতে সুন্দর মেয়ে কোথায় পাইলি? আমারে বলতেছে, বন্ধু, আমাদের এলাকাতে এত রূপসী একটা মেয়ে আমি দেখেছি, এবং এই মেয়েটাকে আমি আগে কখনো আমাদের এলাকাতে দেখি নাই। এই প্রথম দেখেছি। মেয়েটা মাদ্রাসায় যাইতে, কালো বোরকা পরে আছে, কিন্তু মুখটা খোলা। এত রূপসী ভাই আমার জীবনে আমি আর দেখি নাই। আমি তখন বললাম, কি বললি? কোন বাড়ি থেকে বেরোইছে? বলে, মোল্লা বাড়ি থেকে বেরোইছে। আমি তখন বললাম, মোল্লা বাড়িতে? তো মোল্লা বাড়িতে তো এত সুন্দর মেয়ে আমি দেখি না। আমি তো মোল্লা বাড়িতে সবসময় যাইতাম, এবং মোল্লা বাড়িতে আমার অনেক বন্ধু বান্ধবও আছে। তা আমি বললাম, আমি তো কারো কাছে মোল্লা বাড়ির এত সুন্দর মেয়ের গল্প শুনি নাই। আর তুই কি পরি টরি দেখলি নাকি? এটা পরি হবে? পরে আমার বলল, আচ্ছা, পরি না জিন, তোরা কালকেই দেখাবো, ঠিক আছে? এই বলে দুজনে মধু নিয়ে প্রায় সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে তখন আমরা মধুগুলোকে পরিষ্কার করতেছি, চাকতেছি। এমন করতে করতে রাত্র প্রায় 10টা বেজে গেছে। 10টা বেজে যাওয়ার পর আমরা দুজনে, আমাদের বাড়ির পিছনেই সুন্দরবন, তো সুন্দরবনের ওইদিকে আমরা গিয়ে বসে থাকি। তা বসে থাকতে থাকতে আমি তখন তারে বললাম যে, হৃদয়, তুই যে আমারে বললি যে মোল্লা বাড়িতে এত সুন্দর মেয়ে দেখছিস, আসলেই কি এটা সত্য নাকি আমারে ঠক মারছিস? আমার বলে, না বন্ধু, আমি সত্যিই বলতেছি, আমি মোল্লা বাড়ি থেকে বেরোইতে একটা মেয়ে দেখছি আগুনের মতো সুন্দর, বন্ধু। আমি বললাম, তাহলে একটা কাজ কর, কালকে আর মধুর জন্য যাব না। কালকে মধুর জন্য না গিয়ে আমরা মোল্লা বাড়ির সামনে বসে থাকবো। তুই যে সুন্দরী মেয়েটার কথা বললি, আসলে মেয়েটা কেমন সুন্দরী এটা আমি দেখব। আমার বন্ধু তখন বলতেছে, ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস হলো না তো, তা আমি তোকে কালকে দেখাবো। এরপরের দিন আমিও আর কাজে গেলাম না, হৃদয়ও কাজে গেল না। দুজনে কাজে না গিয়ে মোল্লা বাড়ির সামনে বসে আছি। ঘড়ির সময় প্রায় আপনার 8:30টার কাছাকাছি। ওই সময় ভাই খুবই রূপসী এবং সুন্দরী একটা মেয়ে
মোল্লা বাড়ি থেকে বেরোইছি। আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখি নাই। মুখটা একেবারে গোল করে, লম্বা, এবং এত রূপসী, তার চোখে যেন কথা বলে, চোখ যেন আমাদের সাথে কথা বলে, এত সুন্দর। আমি এবং হৃদয় দুজনে অদ্ভুতভাবে ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাদের তাকিয়ে একটা মুচকি হাসি দেয় এবং হাসি দিয়ে বইগুলো হাতে নিয়ে আস্তে আস্তে করে মাদ্রাসার দিকে হেঁটে চলে যাচ্ছিল। মনে হয় আমি আর আমার বন্ধু ওখানে মাথা ঘুরে পড়ে যাব। আমি তখন বললাম, হৃদয়, এটা কীভাবে সম্ভব? এই মেয়েরা তো আমি এর আগে আর কখনোই দেখি নাই। এটা কার মেয়ে? আসলেও বা কোত্থেকে? পরে ওই দিন আমরা দুই বন্ধু তখন আস্তে আস্তে ইনকোয়ারি করতে শুরু করেছি এই মেয়ের পরিচয় কী, এবং এরকম করে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আমরা জানতে পারি এই মেয়ের নাম হচ্ছে আইরিন আক্তার। এটা মূলত সাজু মোল্লার মেয়ে। এই মেয়ে আগে থাকতো তার নানু বাড়িতে, ছোটোবেলা থেকে তার নানার বাড়িতে থাকতো এবং সেখানেই পড়াশোনা করতো। তো এখন মেয়ে যেহেতু বড় হয়েছে, মেয়েকে বিয়ে শাদী দিতে হবে, এই জন্য সাজু মোল্লা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসছে এবং এনে তার এলাকার একটা মাদ্রাসায় ভর্তি করাই দিছে। এক দেখায় আমি আর হৃদয় আমরা দুজনেই তখন এই মেয়ের প্রেমে পড়ে যাই। এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কখনোই দেখি নাই। এবং সন্ধ্যা পর্যন্ত মেয়েটার জন্য অপেক্ষা করি। মেয়েটা যে কখন কোন দিক দিয়ে বাড়িতে ঢুকে যায় বুঝতে পারি না। সন্ধ্যার সময় দুই বন্ধু বাড়িতে আসি। বাড়িতে আসার পরে দুজনে একসাথে আমাদের ঘরে খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়া করে আমি হৃদয়ে বললাম, হৃদয়, আজকে আমার ঘরে ঘুমিয়ে যা, তোর যাওয়ার দরকার নেই। ও বলে আচ্ছা ঠিক আছে। তা দুই বন্ধু তখন ঘরে ঘুমিয়ে গেলাম। তা ঘুমিয়ে যাইতে যেতে আমি তখন শুয়ে আছি, ঘুম তো আমারও আসে না, ওরও আসে না। একটা পর্যায়ে আমি তখন হৃদয়ে বললাম, আচ্ছা হৃদয়, তোর একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবি? আমার বলে হ্যাঁ বলবো। আমার আচ্ছা, তুই যে মেয়েটার দেখলি, মেয়েটার নাম তো আইরিন, তা এখন কি তুই মেয়েরা পছন্দ করিস বা মেয়ের সাথে তোর কোনো প্রেম ভালোবাসা চলতেছে? আমার বলে আরে না, আমার কিসের প্রেম ভালোবাসা চলবে? তুই হয়তো মেয়েটারে একবার দেখছিস আর আমি দুইবার দেখছি, অতটুকুই। আমি এই মেয়ের সাথে কথা বলার কোনো সুযোগ পাই নাই, কোনো প্রেম ভালোবাসা হয় নাই। আর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর খোলাখুলি একটা কথা বলি, তুই মাইন্ড করবি না তো? তো বলে না, মাইন্ড করার কি আছে, বল না। আমি বললাম দেখ, আমরা দুজনেই তো খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের দুজনের মাঝে আত্মীর সম্পর্ক। একজন আরেকজনকে ছাড়া বাঁচি না, একজন আরেকজনকে ছাড়া কোনো কিছু বুঝি না। তো বন্ধু, আমি চাই না যে এই একটা মেয়েকে নিয়ে আমাদের দুজনের মাঝে, দুজনের বন্ধুত্বের মাঝে কোনো ফাটল ধরুক বা আমাদের বন্ধুত্বের মাঝে কোনো একটা সমস্যা হোক। তা আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করবো, আমি আশা করি তুই আমার রিকোয়েস্টটা রাখবি। যেহেতু এই মেয়ের সাথে তোর প্রেম হয় নাই, মেয়েটারে দেখার পর আমার খুব ভালো লাগছে, আমি এই মেয়ের সাথে রিলেশন করবো এবং আমার পরিবারকে দিয়ে আমি বিয়ের প্রস্তাব পাঠিয়ে আমি মেয়েটাকে বিয়ে করব। এবং আমি তোর কাছে অনুরোধ করি, তুই এই মেয়ের জীবন থেকে সরে যাবা, এই মেয়ের সামনে তুই আর যাইস না। কালকে থেকে আমি মাদ্রাসায় যাওয়ার পথে মেয়ের সাথে রিলেশন করার চেষ্টা করব। তো আমার বন্ধু হৃদয় কিন্তু দেখতে আমার চেয়ে আমার মতো ছিল না, খুব একটা ভালো ছিল না ওর চেহারা। তো ও তখন আমার বলতেছে, বাহ, তুই সুন্দর চেহারার মানুষ দেখে তুই আমার ভালোবাসার মানুষ আমার কাছ থেকে নিয়ে যাবি? আমি তখন বললাম, একটু আগে না তুই বললি যে তুই মেয়েরে ভালোবাসোস না? ও বলে হ্যাঁ ভালোবাসি না তো ভালোবাসবো, ওরে আমার খুব ভালো লাগে, আমার পছন্দ হয়। পর আমি বললাম, তুই কি বলতে চাস? ও বলে আচ্ছা ঠিক আছে, যা, তুই তো অনেক সুন্দর, তোর চেহারাটা অনেক সুন্দর, তোর তো যে কোনো মেয়ে পছন্দ করবে। তা ঠিক আছে, মেয়ে যদি তোরে পছন্দ করে তাহলে তুই মেয়েরে ভালোবাসবি, তুই মেয়েরে বিয়ে করবি। আর মেয়ে যদি আমারে পছন্দ করে তাহলে আমি মেয়েরে ভালোবাসবো, আমি মেয়েরে বিয়ে করব। যদি মেয়ে আমারে পছন্দ করে তুই সরে যাবে, আর মেয়ে যদি তোরে পছন্দ করে তাহলে আমি সরে যাব। দুজনের মাঝে তখন এরকম কথাবার্তা হলো। অ্যান্ড কথাবার্তা হওয়ার পরে দুজনে তখন এক সিদ্ধান্তে উপনীত হলাম যে ঠিক আছে, মেয়ে যারাই পছন্দ করবে মেয়ে তার সাথেই প্রেম করবে। এরপরে শুরু হলো আমাদের দুই বন্ধুর মাঝে কম্পিটিশনের খেলা। এই মেয়ে মাদ্রাসায় যাওয়ার সময় আমি অদ্ভুতভাবে মেয়ের দিকে তাকায় থাকতাম, মেয়ের সাথে রিলেশন করার জন্য চেষ্টা করতাম, কথা বলার জন্য চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবেই মেয়ের সাথে কথা বলার সুযোগ পাইতাম না। আমি না হৃদয় কেউ আমরা কথা বলতে পারতাম না। এভাবে প্রায় 20-25 দিনের মতো কেটে যায়। 20-25 দিন পরে একদিন হলো কি, আমি আর হৃদয় একইভাবে ওই মোল্লা বাড়ির সামনে দাঁড়ায় আছি। প্রতিদিন যেভাবে দাঁড়ায় থাকি ওভাবেই দাঁড়ায় থাকি। এইভাবে দাঁড়ায় থাকার পরে হৃদয় ওই দিন কেমন জানি ঝিমাচ্ছিল, মনেও রাতের বেলায় ঘুমায় নাই, এমন একটা অবস্থা। তো পরে মেয়েটা বললো কি যে আপনাদের মাঝে আপনারা কি কালকে রাত্রে কেউ বাঁশি বাজাইছিলেন আমাদের বাড়ির পাশে? এমনি বলতেছে। আমি কিন্তু ভাই কোনো বাঁশির শব্দ শুনতে পাইনি। পরে হৃদয় বলে হ্যাঁ, আমি কালকে রাতে বাঁশি বাজাইছি। তারপরে আপনার সাথে আমার একটু কথা আছে, একটু এদিকে আসেন। হৃদয় যে বাঁশি বাজাইছে, আমি তার বাঁশির কোনো শব্দ শুনতে পাই নাই, এবং হৃদয় যে বাঁশি বাজাইতে পারে এটা আমি সত্যিকার অর্থে জানিও না। ওর সাথে আমার এত মধুর সম্পর্ক, আমি কিন্তু ওরে কখনো বাঁশি বাজাইতে শুনি নাই। তা আমি নিশ্চিত যে ও একটা ঠক মারছে, মেয়েটার সাথে একটা মিথ্যা কথা বলছে। পরে আমি ওখানে দাঁড়াই আছি, ওই মেয়ে তখন তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো, অনেক কথাবার্তা বলার পরে ও তখন আইসা বলতেছে, বন্ধু ক্লিয়ার হয়ে গেছে রাস্তা, তুই সরে যা। আমি তখন বললাম, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে আমি সরে যাবো তুই এটা কী বলতেছিস? বলে বুঝবি সেদিন, রাস্তা খুঁজে পাবি না যেদিন। আমি তখন বললাম কি হয়েছে আমারে বলতো। আচ্ছা তুই বাঁশি বাজাইছিস কালকে রাত্রে? বলে হ্যাঁ, আমি কাল রাতে বাঁশি বাজাইছি। তুই বাঁশি বাজাইতে পারোস? ও বলে হ্যাঁ পারি তো। আমি কি রে, আমি তো তোর কখনো বাঁশি বাজাইতে শুনি না। ও বলে মাঝে মাঝে রাতের বেলায় বাঁশি বাজাই।
তো আমি বললাম, তুই তো আমার কাছে কোনোদিন বলিসও না বা তোর হাতে আমি কখনো বাঁশি দেখিও না। ও বলে, আমার কাছে অনেকগুলো বাঁশি আছে। আমি সেদিন জানতে পারি, আজকে এত বছর পর ওর সাথে আমার চলাফেরা থাকা, সেদিনে আমি ওর ঘরে গিয়ে দেখি ওর ঘরে প্রায় 15টার মতো বাঁশি। মানে একজন বড় মাপের বংশী বাদকের ঘরেও এত বাঁশি থাকে না আমার বন্ধু হৃদয়ের ঘরে যতগুলো বাঁশি আছে। মানে ওর এই বাঁশিগুলো দেখে আমার কাছে মনে হলো যেন ও বাদ্যশিল্পী, এমন একটা অবস্থা। এবং আমি বললাম, দেখি তুই বাজাতো। ও যখন বাঁশিতে ফুঁ দিল, আমার হৃদয়টা তখন ঠান্ডা হয়ে গেল যে এত শব্দ করে, এত সুন্দর করে ও বাঁশি বাজায়। এরপর থেকে ভাই প্রতি রাতেই ধরেন রাত্র 11টা কি 12টা বাজে, ও তখন মোল্লাবাড়ির পাশে যাবে এবং মোল্লাবাড়ির পাশে একটা বট গাছ আছে, অনেক বড় একটা বট গাছ, এবং বট গাছের নিচে বসে ও তখন বাঁশিতে ফুঁ দেয়। গ্রামের ওই হিমেল বাতাসের সাথে তখন বাঁশির ওই শব্দটা গ্রামের আনাচে কোনাচে পৌঁছে যায়। মনে হয় যেন, আমার কাছে যেটা মনে হয় যে এই হৃদয়ের বাঁশির জন্য গ্রামের অনেক মানুষ অপেক্ষা করে কখন হৃদয় বাঁশিতে ফুঁ দিবে এবং হৃদয়ের ওই মধুর কণ্ঠের বাঁশির সুর শুনে গ্রামবাসী ঘুমোতে যাবে। শুধু যে আইরন ওর প্রশংসা করে বিষয়টা এরকমও না, এই গ্রামের অনেকেই হৃদয়কে বলে যে হৃদয়, তোমার বাঁশির শব্দ অনেক মধুর, অনেক ভালো লাগে। রাতের বেলায় তুমি বাঁশি বাজাও, একেবারে চিন্তা ভাবনা মনে তখন চোখে ঘুম চলে আসে। প্লিজ তুমি কখনো বাঁশি বাজানো বন্ধ করো না। এরকম করে অনেকেই হৃদয়কে রিকোয়েস্ট করে। অ্যান্ড একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম, আমাদের ভালোবাসার মানুষ, আমাদেরই বলি, আমাদের ভালোবাসার মানুষ আইরিনও কেমন জানি হৃদয়ের ওই বাঁশির প্রেমে পড়ে যায় এবং হৃদয়ের সাথে আড়াল করে কথা বলে, হৃদয়ের সাথে গোপনে গোপনে কথা বলে, এবং কেন জানি আমার সামনে থেকে হৃদয়কে ডেকে আলাদা করে এবং আলাদা করে ও মেয়েটা হৃদয়ের সাথে কথা বলে। আমি তখন বুঝে গেলাম যে হৃদয়ের ওই মোহন বাঁশির সুরে মেয়েটা মাতোয়ারা হয়ে গেছে, এই মেয়েটা আর আমার নাই। এবং যখন আমি দাঁড়ায় থাকতাম, আমার সামনে থেকে হৃদয়কে ডেকে আলাদাভাবে কথা বলতো, হৃদয়ের হাত ধরতো, এই জিনিসগুলো তখন আমার আর সহ্য হতো না। একটা পর্যায়ে আমি ওই বাড়িতে যাওয়া, মানে ওই মোল্লা বাড়ির সামনে যাওয়া সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিলাম। আমি তখন বুঝে গেলাম যে আমি আর শত চেষ্টা করেও আইরিনের মন পাবো না। অলরেডি আইরিন হৃদয়ের বাঁশির সুরে মজে গেছে। এবার আমি কান্নাকাটি করতাম, মন খারাপ করতাম, হৃদয় আমারে বুঝাইতো। এবং একটা সময়, আমি মিথ্যা বলবো না, হৃদয় এটাও বলেছে যে প্রয়োজনে আমি আইরিনকে ছেড়ে দেবো, সমস্যা নাই। তুই, তোর সাথে যদি আইরিন রিলেশন করে তাহলে তুই আইরিনকে বিয়ে কর, আমি আইরিনকে ছেড়ে দিব। এরকমভাবেও কিন্তু হৃদয় আমাকে বলতো। কিন্তু সত্যি কথা বলতে, ভালোবাসা তো আসলে জোর করে হয় না। আপনি জোর করে রাজ্য জয় করতে পারবেন, জোর করে ঘর বাড়ি জয় করতে পারবেন, জোর করে অনেক কিছু করতে পারবেন, কিন্তু ভাই জোর করে আপনি কখনো কারো মন নিতে পারবেন না। মন কখনো জোর করে নেওয়া যায় না, মন দিয়ে নিতে হয়। তো হৃদয় তার মন দিয়ে আইরিনের মন কেড়ে নিয়েছে। এখানে আমি আর চেষ্টা করে তো লাভ নাই। পরে আমি হৃদয়ে বললাম যে, না বন্ধু, আমার মনে কোনো অভিযোগ নাই, কোনো দুঃখও নাই। আমি তো আইরিনকে চিনতামও না। প্রথম তুই আমাকে আইরিনের সাথে পরিচয় করাই দিয়েছিস এবং আমি তখন থেকে আইরিনকে চিনতে পারছি। এবং আইরিনের সাথে তোর যেহেতু প্রেম ভালোবাসা হয়েই গেছে, বন্ধু হিসাবে আমি শুধু দোয়া করি তোরা ভালো থাক। আমার কোনো অভিযোগ নাই এবং আমি এই বিষয়ে তোর কোনো কিছু বলবো না। এরপরে আমি আইরিন এবং হৃদয়ের পথ থেকে সম্পূর্ণভাবে সরে গেলাম এবং সরে গিয়ে আমি তখন আইরিন এবং হৃদয়ের এই প্রেমের অনুচ্ছেদ দেখে যাচ্ছিলাম। এবং কিছুদিনের মাঝে আমার কাছে মনে হয় 2 থেকে 3 মাস ওদের ওই প্রেমের গল্প চলা অবস্থায় হৃদয় তখন তার বাবাকে দিয়ে আইরিনের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়, মানে মোল্লাবাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তো মোল্লাবাড়িতে প্রস্তাব পাঠানোর পরে মোল্লাও তখন এই প্রস্তাব মেনে নেয়, কারণ হৃদয়ের বাবার কিন্তু মোটামুটি অনেক সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে এবং তারা মোটামুটি ধন্যার্থ, আমাদের চেয়েও আরও একটু উন্নত আর কি। এবার দেখা গেল যে হৃদয়ের প্রস্তাবে রাজি হলো, হৃদয়ের বাবার প্রস্তাবে রাজি হয়ে হৃদয়ের সাথে আইরিনের বিয়ে ঠিক হয়ে গেল। তো ওদের বিয়ের দিনে আমি ছিলাম। আমি হৃদয়কে সাজিয়ে দেওয়া শুরু করে, বিয়ের অনুষ্ঠান নেওয়া থেকে শুরু করে সব কিছুতে আমি ছিলাম। বাট আমার কোনো কষ্ট হয় নাই। কিন্তু যেদিন তাদের বাসর ঘর হলো, তারা যখন বাসর ঘরে ঢুকলো, ভাই তখন কেন জানি না আমার ভিতরটা কেঁপে উঠলো। মানে মনের অজান্তে চোখ দুটো জলে ভিজে গেল। এবং ওই হৃদয়ের যেদিন বাসর হলো, সেদিন আমি শপথ করেছি, ওয়াদা করেছি, আমি এই দেশের সবচেয়ে বড় একজন বংশীবাদক হব, আমি বাঁশি বাজানো শিখব। হৃদয়ের যেদিন বিয়ে হয় এবং ওই দিনের পর থেকে আমি হৃদয়ের সাথে চলাফেরা খুব কমিয়ে দিই। হৃদয় তখন একদিকে মধু আনার জন্য যায়, আমি তখন অন্যদিকে মধু আনতে যাই। তখন আমি আর হৃদয়ের সাথে কোনো কথাবার্তা বলি না, খুব কমই বলি। এবং এরকম করতে করতে আমি তখন এক হিন্দু লোকের মাধ্যমে, আমাদের এলাকাতে এক হিন্দু লোক আছে, উনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, হিন্দুদের যে বিয়ের অনুষ্ঠান হয় না, ওই বিয়ের অনুষ্ঠানগুলোতে উনি বাঁশি বাজাইতো। একজন বড় মাপের বংশীবাদক, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিয়ের অনুষ্ঠানে উনি যাইতো, উনি বাঁশি বাজাইতো। পরে আমি ওনার শরণাপন্ন হলাম এবং ওনারে বললাম যে আমি আপনার কাছে বাঁশি বাজানো শিখতে চাই। তো ওনাকে রিকোয়েস্ট করার পর উনি একটা পর্যায়ে রাজি হলো আমাকে বাঁশি বাজানো শেখানোর জন্য। এবার উনি আমাকে বাঁশি বাজাতে শিখাচ্ছে এবং আমি এত মনোযোগ দিয়ে বাঁশি বাজানো শিখতাম ভাই, আমি সন্ধ্যার সময় চলে যেতাম, রাত্র প্রায় 11টা পর্যন্ত ওনার বাসায় থাকতাম
এবং ওই 11টা পর্যন্ত উনি আমাকে বাঁশি বাজানো শিখাতো এবং অল্প দিনের ভিতরে আমি খুব ভালো মানের একজন বাঁশি বাদক হয়ে যাই। এবং তারই কয়েকদিন পরে আমি তখন আমার বাড়ির আঙিনায় বাঁশি বাজাতে শুরু করি। মধুর কণ্ঠে আমার বাঁশির ওই শব্দর সুর শুনে একদিন হৃদয় ঘর থেকে বেরিয়ে আসলো। রাত তখন আনুমানিক প্রায় 12:30টার মতো বাজে। হৃদয় ঘর থেকে বাড়িয়ে আমারে বলতেছে, কী ব্যাপার সুমন, আমার বউরে বাঁশি বাজায় নিয়ে যাবি? আমি তখন বললাম, না, আমি তো এই কথা বলি নাই যে আমি কারো বউরে বাঁশি বাজায় নিয়ে যাব। পরে বলতেছে, তাহলে এত রাতের বেলায় বাঁশি বাজাচ্ছিস কেন? আমি বললাম, আমার ঘুম আসতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি এই জন্য বাঁশি বাজাচ্ছি। কেন, বাঁশি বাজালে কি কোনো সমস্যা? ও তখন আমার গায়ে হাত দিয়ে বলে, বন্ধু, আমি বিয়ে করে ফেলছি, আমাদের মাঝে সব কিছু হয়ে গেছে, এখন আর এরকম ব্যর্থ চেষ্টা করে লাভ নাই। যখন বাজানো দরকার ছিল তখন তো বাজাইতে পারলি না, আর এখন বাজায় কি হবে? আমি তখন হৃদয়ে বললাম যে, হৃদয় দেখ, আমি মন থেকে একটা কথা বলি, তুই বিয়ে করছিস, আমি খুশি, আমার মনে কোনো দুঃখ নাই। তুই আমার বন্ধু এবং তুই আমার ঘনিষ্ঠ বন্ধু। তুই বিয়ে করছিস, তুই তোর বউ নিয়ে ঘুমা। তুই বিশ্বাস কর, আমার আল্লাহ সাক্ষী, আমি কখনোই তোর বউকে ইন্টারেস্ট করার জন্য আমি বাঁশি বাজাই না। আমি বাঁশি বাজাই আমার ভালো লাগে, আমার ভালো লাগার দিক থেকে আমি বাঁশি বাজাই, বাট আমি তোর বউয়ের জন্য বাঁশি বাজাই না। পরে সে আমারে বলে, তা তুই যেহেতু আমার বন্ধু, তোর কাছে আমার একটা অনুরোধ আছে, তুই বাঁশি বাজা ঠিক আছে, কিন্তু আমার ঘরের কোনায় না। তোর ওই ঘরের কোনায় বাঁশি বাজানোর শব্দে আমরা ঘুমাইতে পারি না। তুই একটা কাজ কর, তুই ওই জঙ্গলের ওইদিকে বনের ওইদিকে গিয়ে বাঁশি বাজা। ওইদিকে বাঁশি বাজালে তো সমস্যা নাই, এবং ওইদিকে বাঁশি বাজালে তখন বাঁশির ওই সাউন্ডটা আমাদের এদিকে একটু কম আসবে। তা আমি আসলেই বুঝতে পারছি যে আমি যে বাঁশি বাজাই এটা আসলে হৃদয়ের খারাপ লাগে, ওর মনে এক ধরনের কষ্ট বাসা বাঁধছে, ও আমাকে বাঁশি বাজাইতে দিবে না। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ও যেহেতু এরকম করেই বলতেছে, তাহলে আমি আর ওর ক্ষতি করবো না। ওদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষতি করে আমার কি কোনো লাভ আছে? এরপরে আমি আর বাঁশি বাজাইলাম না, বাঁশি বাজানো আমি টোটালি অফ করে দিলাম। অফ করে দিলাম বলতে ওদের এখানে বাজাইলাম না, ওই বনের ওখানে গিয়ে তখন বাঁশি বাজাচ্ছি। এরকম করে বাঁশি বাজাইতে বাজাইতে একটা সময় আমি ওই বাঁশির প্রেমে পড়ে যাই, এবং বাঁশির এতটাই প্রেমে পড়ি, আমি বাঁশি না বাজাইলে থাকতে পারি না। আমার কাছে মনে হয় যে আমার শরীরে জ্বর, শরীর খারাপ, অসুস্থ, আমি শোয়া থেকে উঠতে পারি না। এরপরে আমি চাদর গায়ে দিয়ে আমি ওই বনের পাশে গিয়ে বাঁশি বাজাই। বাঁশি বাজাতে বাজাতে আমি বাঁশির এতটাই প্রেমে পড়ে যাই, মনে হয় বাঁশি না বাজাতে পারলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এরকম করে করে একটা সময় হিন্দুদের পূজা আসে, এটা সম্ভবত দুর্গা পূজা, এবং ওই দুর্গা পূজা যেদিন শুরু হলো তার দ্বিতীয় দিন আমি তখন বাঁশি বাজানোর জন্য ওই জঙ্গলার মধ্যে গেলাম। সুন্দরবনের পাশে বসে একটা গাছের নিচে বসে আমি তখন বাঁশি বাজাচ্ছিলাম, এবং বাঁশি বাজাতে বাজাতে গভীর রাতে আমার কাছে মনে হলো যে বনের ভিতর মনে হয় কি জানি নাচানাচি করতেছে। তুই কিরে, বনের ভিতরে নাচতেছে কে? আমি এখানে বাঁশি বাজাচ্ছি এবং ওখানে বনের ভিতর থেকে মনে হয় ঘুঙুরের কোনো একটা শব্দ শোনা যাচ্ছে, যে কোনো একটা নুপুরের শব্দ আসতেছে। মনে হয় যেন অনেকগুলা মেয়ে একসাথে নৃত্য করতেছে এবং খুব স্লোলি নৃত্য করতেছে। তো নুপুরের শব্দটা আমার কানে আনার পরেই আমি তখন বাঁশি বাজানোটা বন্ধ করে দিলাম, ওই জায়গার মধ্যে বন্ধ করে দিলাম। এবং বাঁশি বাজানো বন্ধ করে দিয়ে আমি চারদিকে তাকাচ্ছিলাম, কাউকে দেখতে পাই না। এবং কাউকে দেখতে না পেয়ে আমি পুনরায় আবারও বাঁশিতে ফু দিলাম। এবার যখন বাঁশিতে ফু দিলাম, একইভাবে আমি খুব ক্লিয়ারভাবে তাকায় দেখলাম যে বনের ভিতরে, সুন্দরবনের বনের ভিতরে আমার কাছে মনে হলো 10 থেকে 15টা কুমারী মেয়ে, 10 থেকে 15টা যুবতী মেয়ে সাদা পোশাক পরিহিত অবস্থায় নাচানাচি করতেছে। তো আমার আনুমানিক গড়ির সময় তখন প্রায় রাত 2টা থেকে 3টা বাজে। তো রাত 2টা থেকে 3টা বাজে সুন্দরবনের ওই গহীন জঙ্গলে কোত্থেকে মেয়েরা নাচানাচি করবে, এটা তো একটা অলৌকিক বিষয় আমার কাছে মনে হলো। আমি তখন বুঝে গেলাম যে আমি পরীদের কবলে পড়ে গেছি, কারণ আমি আমার দাদা দাদির মুখে অনেকবার শুনেছিলাম যে যারা নাকি রাতের বেলায় বাঁশি বাজায় ওরা পরীদের কবলে পড়ে। ওদের বাঁশির শব্দ শুনে বা বাঁশির সুর শুনে আসমানের পরীরা মাটিতে নেমে আসে এবং মাটিতে নেমে এসে তাদেরকে আক্রমণ করে। আমি তখন শিওর হয়ে গেলাম যে আসমানের পরীরা আমাকে অ্যাটাক করে বসেছে এবং আসমানের পরীরাই আমার সামনে নাচতেছে। আমি তখন বাঁশি বাজাইতে বাজাইতে হঠাৎ করে বাঁশি বাজানোটা বন্ধ করে আমি দিলাম দৌড়, এবং দৌড় দেওয়ার পর আমার কাছে মনে হলো আমি যেন একটা গাছের সাথে ধাক্কা খেয়েছি, এমন একটা অবস্থা। কিন্তু আমার শরীরের কোনো ক্ষতি হয়নি। আমি জায়গায় দাঁড়িয়ে গেলাম, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে আমি আর রাস্তা দেখতে পাচ্ছি না। চারদিকে এতটাই অন্ধকার, আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এতক্ষণ আলো ছিল মোটামুটি, বাট এখন একেবারেই গুটগুটে অন্ধকার। এবং গনের ভিতর থেকে অনেকগুলো মেয়ে একসাথে বলতেছে, তুই বাঁশি বাজা, যদি বাঁশি না বাজাস তাহলে তোকে মেরে ফেলবো, তুই বাঁশি বাজা, তুই বাঁশি বাজা, না হলে তোকে মেরে ফেলবো। এরকম করে বনের ভিতর থেকে আমাকে বারবার হুমকে দিচ্ছিল, ধমকে দিচ্ছিল। ওদের ওই ধমক শুনে আমি তখন আবারও ভয়ে ভয়ে ওই গাছের নিচে গিয়ে বসলাম। আচ্ছা, যদি আমার ভিতরে ভয় থাকে, আমার যদি গলা দরপর করে কাঁপতে থাকে, তাহলে আমি বাঁশি যেমন করে বাজাই না কেন, আমার ওই বাঁশির শব্দ তো আর বের হবে না। আমি বাঁশিতে ফু দিই কিন্তু বাঁশি বাজে না, আমি বাঁশিতে আবার ফু দিই বাঁশি বাজে না। অদ্ভুতভাবে ভিতর থেকে বলতেছে যে বাঁশি বাজা,
নাইলে কিন্তু তোকে মারবো। আমি আর শত চেষ্টা করেও বাঁশিতে ফু দিয়ে বাঁশিটা বাঁচাইতে পারলাম না। একসময় অলৌকিকভাবে আমাকে মারতে শুরু করলো। আমি কোনো মানুষের দেখি না, কোনো মানুষের শরীর দেখি না, কোনো মানুষকে দেখতে পাই না, বাট আমাকে প্রচুরভাবে মারতেছে এবং মারতে মারতে আমার গাল ফাটায় ফেলতেছে, আমার শরীরে রক্ত বের হয়ে গেছে। আমি মা গো বাবাকে বলে চিৎকার করে ওই জায়গার ভিতরে জ্ঞান হারিয়ে ফেললাম। এবং আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে আমি আমাদের ঘরের বারান্দায়, মানে কে জানি আমাকে ওখান থেকে নিয়ে আসছে। তখন প্রায় সকাল হয়ে গেছে, 7টা থেকে 7:30টার মতো বাজে। আমার বাবা তখন মসজিদের হুজুর সহ একজন খোনার বা কবিরাজ নিয়ে আসছে। পরে কবিরাজ আমার হাত ধরে বলতেছে যে আপনি আজকের পর থেকে আর বাঁশি বাজাবেন না, আপনি বাঁশি বাজাবেন না, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি অজ্ঞান হয়ে গেছেন। যদি আপনি জ্ঞান না হারাতেন তাহলে আপনাকে ওরা মেরে ফেলতো এবং মরণ পর্যন্ত আপনাকে ওরা মারতো। ওরা আপনার উপর এতটাই খেপে গেছে, খবরদার আজকের পর থেকে আপনি আর বাঁশি বাজাতে যাবেন না। এই কথা আমাকে বলে দিল এবং বলে দেওয়ার পরে আমাকে কী করলো, উনি অনেকগুলো তাবিজ পরাই দিল। অনেকগুলো বলতে 2টা তাবিজ আমার 2 হাতের মধ্যে পরাই দিল এবং তাবিজগুলো পরাই দিয়ে আমারে বললো যে আপনি আর বাঁশি বাজাবেন না। এই কথা বলে আমার বন্ধু তখন খুব খুশি হলো, হৃদয় তখন অত্যাধিক খুশি হলো। ও আবার দুষ্টমি করে সবারই বলতেছে যে বন্ধু যাই হোক, আমি না হয় বাঁশি বাজিয়া বউ পাইলাম, মানে মাটির মেয়ে পাইলাম, তুই বাঁশি বাজিয়া বন্ধু আসমানের পরি নিয়ে আসছিস, তুই তো আমার চেয়েও ট্যালেন্ট, মানে তুই আমার চেয়েও অনেক বেশি মানে ক্ষমতাধর, এরকম করেও আমাকে বলতেছে। আমি ওর কথার কোনো জবাব দিলাম না। আমি জানিও আমাকে অপমান করতেছে, আমি অপমানগুলো তখন সহ্য করে গেলাম এবং অপমান সহ্য করে তখন আমি চুপচাপ আসি এবং ওকে আমি আর কোনো কথা রিপ্লাই করি না বা কোনো কিছু বলি না। তো ওই দিন রাতের বেলায় আমি হঠাৎ করে ভাই মানে ঘুমের মধ্যে দেখতে পেলাম এত রূপসী এত সুন্দরী একটা মেয়ে একটা বাঁশি হাতে আমার কাছে আসছে এবং ওই বাঁশিটা এতটাই চকচক করতেছিল, এতটাই সুন্দর ছিল যে আমার জীবনে আমি এত সুন্দর বাঁশি দেখি নাই। মেয়েটাই না বাঁশিটা আমাকে দিচ্ছে। আমি তখন ঘুমের মধ্যে, আমি বাঁশি নিচ্ছি না। আমারে বলতেছে যে বাঁশিটা নাও সুমন, তুমি যে বাঁশি বাজাও খুব ভালো লাগে, তোমার বাঁশির শব্দ শুনতে ভালো লাগে, বাঁশিটা নিয়ে যাও। আমি তখন বললাম যে না আমি নেব না। পরে আমাকে বলে তুমি কি চাও, মানে তুমি কি চাও আমাকে এটা বলে। আমি বললাম আমি কিছু চাই না। পরে বলে তুমি কালকে থেকে বাঁশি বাজাবা, যদি বাঁশি বাজাও আমি তোমাকে একটা পুরস্কার দিব। আমি বললাম যে না, কবিরাজ তো মানা করছে আমাকে বাঁশি বাজানোর জন্য। স্বপ্নের মধ্যে বলতেছি যে কবিরাজ তো আমাকে বলছে বাঁশি বাজানোর জন্য, তা বাঁশি বাজাইলে তো আপনারা আমাকে মেরে ফেলবেন। বলে না, আমরা কেউ তোমাকে মারবো না, তোমার কোনো ক্ষতি করবো না, আর আমরা তোমার কাছে আসতেও পারবো না, কারণ তুমি তো অলরেডি তাবিজ পরে আছো। আর এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে ততক্ষণ তোমার সামনে আসতে পারবো না, তোমার সাথে আসতে পারবো না, কিন্তু আমরা দূর থেকে তোমার বাঁশির শব্দ শুনবো, তুমি প্লিজ বাঁশি বাজাইও। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তা আমারে বাঁশি বাজাইলে কী দিবেন? তা উনি আমারে বলতেছে তুমি কী চাও? এরপর আমি বললাম আপনি খুশি হয়ে যা দেন আমি তাই নিব। এই কথা বলার পরে সে তার হাত থেকে একটা আংটি খুলে, মানে হাতের একটা আংটি অনেক বড়, এটা খুলে আমার বিছনায় রেখে ও চলে গেছে। ও জাস্ট চলে যাওয়া মাত্রই আমার ঘুমটা ভেঙে গেছে এবং ঘুমটা ভাঙার পরে আমি নিচের দিকে তাকায় দেখতেছি ভাই আমার খাটের মধ্যে মানে এত বড় আংটি, মানে বিশাল বড়, মানে এত বড় একটা স্বর্ণের আংটি জ্বল করতেছে। আমি ভয়ে ওই আংটিটাকে হাত দিচ্ছি না, মানে ভয় পাচ্ছিলাম। আমি এখান থেকে দৌড়ে গিয়ে আমার মায়ের ডাক দিচ্ছি, ও মা এদিকে আসো এদিকে আসো। মা তখন আসছে, আসার পরে আমি মারে বললাম মা এটা কি? মা তখন এটা হাতে নিল, হাতে নিয়ে এটা জল করতেছে, মানে চকচক করতেছে। আমার মা বলে এটা কি? আমি তখন মায়ের ওই পরীর কথা বলতেছি না, কারণ পরীর কথা বললে তো মার আমাকে বাঁশি বাজাতে দিবে না, এমনিতেই তো তারা ভয় পেয়ে আছে, তারা ভয়ে আছে। তারপরে যদি আমি আবার ওই পরীর কথা আমার আম্মাকে বলি, তো এরপর থেকে আর আম্মা আমাকে কোনো সময় বাঁশি হাতে দিতে দিবে না। আমি তখন বললাম যে মা এটা আসলো কোত্থেকে, এটা এই জায়গায় কোত্থেকে আসলো? আমার মা তখন এই জিনিসটা হাতে নিল এবং হাতে নিয়ে আমার দাদির কাছে নিয়ে গেল। দাদি বলে এটা স্বর্ণ। দাদি পরীক্ষা করছে আগুন দিয়া, বলে এটা স্বর্ণ, খুবই খাঁটি স্বর্ণ। তো আমার দাদি বলে তোর সম্ভবত পরীরা খুশি হয়ে দিয়ে গেছে, এটা আমার দাদি আমারে বলছে। এবং পরের দিন 10টা বাজে আমি তখন ওই আংটিটা নিয়ে বাজারে যাই। এই আংটিটার দাম কত হবে, এটা বিক্রি করলে আমি কত টাকা পাবো, এটা জানার জন্য আমি তখন বাজারে যাই। কিন্তু বাজারের ওই যার কাছে আমি আংটিটা দিলাম সে আংটিটা পরীক্ষা করে আমার দিকে একটু বড় বড় চোখ করে তাকায় আছে, একটু ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে এবং ওই লোকটা হিন্দু ধর্মের লোক। পরে আমি বললাম যে কী ব্যাপার, আপনি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন কেন, মানে কোনো সমস্যা? উনি আমার বলে না, এই তোমার একটা কথা বললে তুমি কি রাগ করবা? আমি বললাম না আমি রাগ করবো না, রাগ করার মতো কি আছে, আপনি বলেন কি বলবেন। পরে আমার বলে এই আংটিটা তুমি কই পাইছো? আমি বললাম এটা আমার মানে মায়ের আংটি, আমার মা হাতে দিত, তো আমার মা এখন আমার দিছে বিক্রি করে দেওয়ার জন্য। উনি আমারে বলে তোমার 3টা আঙ্গুল দাও। তো আমি তখন 3টা আঙ্গুল দিলাম। আমার 3টা আঙ্গুলের ভিতরেও আংটিটা লুজ হচ্ছে, মানে আমার যে 3টা আঙ্গুল, আমার 3টা আঙ্গুলে আংটিটা মানে লুজ। উনি আমাকে বলে তোমার 3 আঙ্গুলে আংটিটা লুজ, অথচ তোমার মায়ের আংটিটা হয় কেমন করে? তোমার মা কি আংটি গলায় দেয় না আঙ্গুলে দেয়? আমি তখন চুপ হয়ে রইলাম, আমি ওনার আর কোনো শব্দ করতে পারলাম না। আসলে আংটিটা অনেক বড় ছিল।
পরে আমি বলি যে দেখেন আমি এটা বিক্রি করার জন্য আসছি, আমি এটা কই পাইছি, কোত্থেকে আনছি এটা আপনার জানার দরকার নেই, এটা আপনি কিনবেন কিনা বা কিনলে কত টাকা আসবে। উনি তখন আংটিটা দেখলো, দেখে বলে এই আংটিটার ভিতরে যে স্বর্ণটা আছে, মানে এই স্বর্ণের আংটিটা এতটাই নিখুঁত, মানে এতটাই ভালো, মানে এই স্বর্ণটা এতটাই বেটার একটা স্বর্ণ যে মানে এরকম স্বর্ণ আমি আজকে বহু বছর ধরে কাজ করি স্বর্ণকারের দোকানে, আমার নিজের বিভিন্ন জায়গায় দোকান ছিল, কিন্তু আমি এত খাঁটি স্বর্ণ পাই নাই। এবং সে আমাকে সেদিন অনেকগুলো টাকা দিয়ে তখন আংটিটা কিনে নেয়। আমি অনেকগুলো টাকা পাই এবং সেই টাকা দিয়ে আমি সর্বপ্রথম আমার বাড়ির জন্য টিন কিনি এবং আমার বাড়িটাকে আমি সুন্দর করে বাউন্ডারি করতেছিলাম। তো এই দিন আমি আর এই দিন রাতে আর আমি আর পরিটে স্বপ্ন দেখলাম না, আমি বাঁশি বাজাইলামও না। এইভাবে আমি তখন আমার বাড়িটাকে সুন্দর করে সাজানোর পরে এই পরিটাকে আমি আর দেখি না, কিন্তু আমার ভিতরে একটা লোভ ঢুকে গেছে যে পরি আমাকে একটা আংটি দেওয়া গেল, আমি আংটিটা বিক্রি করলাম এবং বিক্রি করার পরে অনেকগুলো টাকা পেয়ে আমার গোটা বাড়িঘর আমি ঠিক করে ফেললাম। তা পরিটা তো আমাকে বলছিল মাঝে মাঝে বাঁশি বাজানোর জন্য, তাইলে আমি বাঁশি বাজাবো এবং আমার বাড়ির বাউন্ডারির মধ্যেই বাজাবো। একদিন আমি মারে বিকালবেলা বললাম যে মা আজকে আমি একটু বাঁশি বাজাবো। পরে আম্মা আমার বলে না না না, বাঁশি বাজানো ঠিক হবে না, তোর দাদি মানা করছে, তোর দাদা মানা করছে, বাঁশি বাজানো যাবে না। আমি তখন বললাম যে আমি দূরে কোথাও বাঁশি বাজানোর জন্য যাব না, আমি জাস্ট আমার বাড়ির আঙিনায় আমার ঘরের কোণার মধ্যে আমি বাঁশি বাজাবো। তা এখানে কি তুমি আমাকে বাঁশি বাজাইতে দিবে না? আমার মা বলে আচ্ছা ঠিক আছে বাজা। তো সেদিন আমি কী করি, ওইখানে বাঁশি বাজাই রাতের বেলায়, আমাদের বাড়ির মধ্যে বাঁশি বাজায়, প্রায় ঘণ্টাখানিকের মতো বাজে আমি বন্ধ করে দিই এবং বন্ধ করে দেওয়ার পরেই আমি বাড়ির ঘরে ঢুকার সাথে সাথে তখন বৃষ্টি নামে এবং মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি যে মানে আমার মনে হয় আমি জন্মের পর থেকে এরকম বৃষ্টি দেখে না, মনে হয় আকাশ থেকে কেউ মানে পাইপ দিয়ে পানি ঢালতেছে, এমন একটা অবস্থা। ঝুমুর ঝুমুর ওই টিনের চালে বৃষ্টির শব্দে আমি তখন ঘুমিয়ে পড়ি এবং ঘুমিয়ে পড়লে পরে আমি ওই পরীটাকে আবারও স্বপ্নে দেখি। ওই দিন সে এত সুন্দর করে সাজুগুজু করে আসছে রে ভাই, আমার জায়গায় যে কেউ তাকে দেখলে পাগল হয়ে যাবে। শরীরটা বৃষ্টিতে ভিজে আছে, চুলগুলা ভিজা, মাথার চুলের মধ্যে খোপার মধ্যে ও ফুল গুজে রাখছে, ফুলের গন্ধে পুরো ঘর মুগ্ধ হয়ে গেছে। আমারে বলে সুমন আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি, তুমি এত সুন্দর করে বাঁশি বাজিয়েছ, তোমার বাঁশির শব্দে আমার মনটা শীতল হয়ে গেছে। সুমন তুমি এত সুন্দর করে বাঁশি বাজাও, সত্যি আমি তোমার কাছে অনেক ঋণী। আমি তোমার কাছে অনুরোধ করব তুমি মাঝে মাঝে একটু বাঁশি বাজাইও, অ্যান্ড তুমি বাঁশি বাজালে আমার খুব ভালো লাগে। এইটুকুই স্বপ্নে দেখলাম, দেখার পরেও চলে গেছে। এবং যাওয়ার পরে মানে রাত তো কেটে গেল, পরের দিন সকালবেলা আমার মা বলে আমাদের বাড়িতে কোনো হাসনা হেনা ফুল গাছ আছে কিনা। এই মায়েরে বললাম যে আমাদের বাড়ির মধ্যে হাসনা হেনা ফুল গাছ আসবে কোথেকে। আমার মা বলে কালকে রাতে এরকম হাসনা হেনা ফুল গাছের গন্ধ পাইছি, গন্ধটা এখনও আছে। একই কথা আমার দাদিও বলতেছে, আমার মাও বলতেছে, আমার বাবাও বলতেছে, আমার ছোট বোনের আছে তারাও বলে যে এখনও স্টিল নাও হাসনা হেনার ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে এই ফুল আসলো কোথেকে বা এই ফুলের গ্রান এখানে আসার কারণটা কি? সবাই তখন খুব অবাক হয়ে গেলাম, আমি যেমন করে অবাক হলাম তেমন করে আমার মা অবাক হয়ে গেল এবং পরিবারের অন্য মানুষগুলো খুব অবাক হয়ে গেল যেহেতু রাতের বেলা এখান থেকে বাসে মানে এই গানটা আসলো কোত্থেকে। তো আমি জাস্ট ওই দিনও রাতের বেলা আমি আবারও বাঁশি বাজাই এবং বাঁশি বাজিয়ে আমি শুই এবং শোয়ার পরে আমি এই পরীটাকে আবারও দেখতে পাই, একইভাবে আমার সামনে আসে। আমি ঘুমের মধ্যে থেকে তারে বলি যে তুমি যে এভাবে বাঁশি করো, এই মানে এভাবে হচ্ছে গ্রান ছড়াও, এতে আমার পরিবার সন্দেহ করে ফেলে, তুমি এভাবে গ্রান ছড়াইও না। পরেরবার আমি তো তোমার কাছে আসি না, আমি তোমার কাছ থেকে শত শত মাইল দূরে। আমি বলি কী বলো, তুমি আমার কাছ থেকে শত শত মাইল দূরে? ও বলে হ্যাঁ আমি তোমার কাছ থেকে শত শত মাইল দূরে, এরপরেও তোমরা গ্রান পাচ্ছ? আমি বলি হ্যাঁ। ও বলে ঠিক আছে আজকের পর থেকে আর গ্রান পাবা না। এরপরে আমি আর গ্রান পাই না, কিন্তু ও রাতের বেলায় আসে, আমি ওর সাথে কথা বলি। এমন করতে করতে প্রায় এক সপ্তাহের মতো প্রতি রাতে আমি বাঁশি বাজাই এবং বাঁশি বাজিয়ে শুইতে গেলে ও অলৌকিকভাবে স্বপ্নে আমার কাছে আসে। পরে আমি একজন ওর জিজ্ঞেস করি, মানে আমি স্বপ্নে বলতে মনে হয় যেন তন্দ্রায় তার সাথে কথা বলি, জাস্ট বালিশের মধ্যে মাথা লাগাইছি, চোখটা বন্ধ করছি, ও চলে আসছে, বিষয়টা এরকম। আর ওর সাথে যখন কথা বলি আমি তখন আমার শরীর নাড়াচাড়া করতে পারি না, আমি যেভাবে শুয়ে আছি ঠিক এভাবেই থাকতে পারি, ডাইনে ভামে কোনো দিকে যেতে পারি না। ওর কথাগুলো শুনতেছে এবং ওর কথাগুলো রিপ্লাই করতেছে, বিষয়টা ঠিক এরকমই ছিল। পরে একটা পর্যায়ে একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? ও বলে আমার নাম পূজা। আমি বললাম পূজা তুমি কি হিন্দু? বলে হ্যাঁ আমি হিন্দু। আমি বললাম আমি তো মুসলমান। পরে বলে তাতে কি হয়েছে, যে যার ধর্ম পালন করে তাতে কি, আমার পূর্বপুরুষ আমার বংশের সবাই হিন্দু তাই আমিও হিন্দু। আমি বললাম ও আচ্ছা পূজা। তো এমন করতে করতে একদিন আমি তোকে বললাম যে পূজা আমি তো সবসময় তোমার এইভাবেই দেখি, আমার একদিন তোমার সরাসরি দেখতে ইচ্ছে করে। ও আমাকে তখন বলে আমাকে সরাসরি দেখলে জ্ঞান হারিয়ে ফেলবে না তো?
আমি বললাম, না, জ্ঞান হারাবো কেন? তোমার সাথে আমি এতদিন ধরে কথা বলি, তুমি আমার স্বপ্নে আসো, তুমি আমার সাথে কথা বলো, আমার খুব ভালো লাগে। তা আমি তোমাকে সরাসরি একটু দেখতে চাই, তুমি যদি আমাকে একটু সরাসরি দেখা দিতা। ও আমাকে বলে, আমি তোমাকে সরাসরি দেখা দিতে পারবো না। আমি বললাম, কেন পারবো না? ও বলে, তোমার দুই হাতে তুমি দুইটা তাবিজ পরে আছো, এই তাবিজগুলো যতক্ষণ তোমার কাছে থাকবে আমি তোমার কাছে পর্যন্ত আসতে পারবো না, শুধু দূর থেকে তোমাকে ভয় দেখাতে পারবো, তোমার সাথে কথা বলতে পারবো, অতটুকুই। আমি তখন বললাম, আমি যদি তাবিজগুলো খুলে ফেলি তাহলে কি তুমি আমার কাছে আসতে পারবা? ও বলে, হ্যাঁ, তুমি যদি তাবিজ খুলে বাঁশি বাজাও আমি তোমার পাশে আসবো। আমি বললাম, তো তুমি যদি আমার পাশে আসো, এটা যদি আমার পরিবারে কোনো মানুষ দেখে যায়? ও বলে, না, পরিবারে কোনো মানুষ দেখবে না, আমি যখন তোমার কাছে আসবো তখন শুধুমাত্র তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখব, এছাড়া তোমাদের পরিবারের আর কেউ আমাকে দেখতে পাবে না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলি সেই রাতেরও স্বপ্ন আমার ভাঙলো। ভাঙার পরে ওই রাতের মধ্যেই আমি তখন চিন্তা করলাম, হাতের তাবিজগুলো যদি খুলে ফেলি আমার দাদি আর মা আমাকে জিন্দা মাটি দিয়ে ফেলবে, তারা খুব রেগে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যে ঘরের মধ্যে ফুলের গ্রান ছড়ায়, বা আমি যে রাতের বেলায় বাঁশি বাজে, এবং আমি এরকম একটা আংটি পাইছি, এই আংটি আমি বিক্রি করছি, সব কিছু মিলিয়ে কিন্তু আমার পরিবার আমাকে অনেক ডাউট করতেছে, আমাকে অনেক সন্দেহ করতেছে। তারা ভাবতেছে যে আমি ভয়ানক কিছু একটা করে ফেলবো, মানে তাদের মনে এই সন্দেহটা আছে। তাই এর মাঝে যদি আমি আবারও তাবিজ খুলে ফেলি তাহলে তো তারা আরও রেগে যাবে, আরও খেপে যাবে। তো এই জন্য আমি তখন করলাম কি, বুদ্ধি খাটিয়ে আমি তাবিজগুলোর ভিতরে আপনার যেই মোম দিয়ে যে ঢাকা ছিল ওই মোমটা আমি তখন সরাই ফেললাম। আপনার একটা সুই দিয়ে মোমটা উঠালাম। মোমটা উঠানোর পরে ভিতরে যেই লাল লেখা কাগজের মধ্যে যে লাল লেখা কাগজটা ছিল ওইটা আমি তখন বের করলাম খুঁটিয়ে খুঁটিয়ে। এইটা বের করার পরে এটা বের করলাম এবং দুই হাতে দুইটা তাবিজের ভিতরের লাল যেই লেখাগুলো ছিল ওই লেখাগুলো আমি তখন বের করে ফেললাম। বের করে রাতের মধ্যে আমি এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। দুইটা লেখা আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। পুড়িয়ে দেওয়ার পরে শুধু খালি মোমটা আমি তখন রাখছি, আবার মানে খালি তাবিজের বক্সটা রাখছি, এবং বক্সের উপরে মোমটা আবার এমনভাবে ডেকে দিয়েছি যাতে কেউ বুঝতে না পারে যে এটার ভিতরে ফাঁকা, এটা যাতে কেউ বুঝতে না পারে, এমনভাবে আমি এটাকে ঠিক করে ফেলি। এবং ঠিক করার পরে আমার ওই দিন খুব ভয়ও লাগতেছে, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে কেউ একজন মনে হয় আমাকে ফলো করতেছে। আমি যখন হাঁটি মনে হয় কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি যখন গোসল করি মনে হয় কেউ একজন আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। অদৃশ্য কোনো একটা জিনিসকে আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছিলাম যে আমার শরীরের সাথে আছে। তারপরে আমি আর এই জিনিসটাকে আর কিছু করলাম না, এবং ওই দিন রাতের বেলা আমি তখন বাঁশি বাজানোর জন্য গেলাম। এবং যখন আমি বাঁশিতে ফু দিলাম, বাঁশি বাজালাম, হঠাৎ করে ভাই আমি তাকিয়ে দেখলাম আমাদের একটা মেহেদি গাছ আছে, আমার বাড়ির কর্নারের ভিতরে একটা মেহেদি গাছ। অ্যান্ড মেহেদি গাছটার নিচে ওই মেয়েটা বসে আছে, মানে পূজা বসে আছে। এত সুন্দর ওর চেহারা, মানে আমার পরিবার কতটুকু জানে বা আমার পরিবার কতটুকু দেখছে এটা তারাই ভালো জানে। কিন্তু ও যখন আইসে এখানে বসতো আমি বুঝতাম যে আমাদের পুরো বাড়িটা, মানে আমাদের পুরো ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে। 100-500 টিউবলাইট জ্বালাইলে এত পরিমাণের আলো হয় না, এত পরিমাণের উজ্জ্বল হয় না। এই পূজা জাস্ট আমাদের ওই মেহেদি গাছের নিচে বসে আছে, বাট এত পরিমাণের আলো। আমি ওর মুখের দিকে তাকাচ্ছি, এবং সেদিন আমি সারা রাত বাঁশি বাজাই। এবং একটা সময় ফজরের আজানের আগ মুহূর্তে আমার দাদাই সে আমাকে ডাক দেয়, খুব জোরে আমাকে ডাক দিয়ে বলতেছে, এই তুই এগুলো কি শুরু করলি? তাহাজ্জুদের সময় হয়েছে, এখন মানুষ উঠবে নামাজ পড়বে, এই তাহাজ্জুদের নামাজের সময় তুই বাঁশি বাজাচ্ছিস? তুই কি পাগল হয়ে গেছিস? বন্ধ কর। এ কথা বলার পরে আমি তখন বাঁশি বাজানো বন্ধ করি, এবং বন্ধ করে দাদার মুখ থেকে চোখ ফিরিয়ে আমি যখনই মেহেদি গাছের নিচের দিকে তাকাই আমি তখন দেখলাম যে মেহেদি গাছের নিচে কেউ নাই। তো আমি ভয় পাইছি যে আমার দাদা দেখে গেছে কিনা, কারণ দাদা তো হঠাৎ করে দরজা খুলছে। তো আমি কি করলাম, বন্ধ করে দিলাম। বন্ধ করে গিয়ে আমি নিজেও তাহাজ্জুদের নামাজ পড়লাম, পরে ফজর পড়লাম। আমি কি আমার সাথে ফজর পরে দাদার সাথে মসজিদ থেকে আসতে দাদা বলে, বললাম এত রাতের বেলায় আমাদের বাড়িতে কি জিজ্ঞেস করবো, রাগ করবা? তা আমি কারণ আমার বলে, না, আমি বলি না, আমার কাছে মনে হয় যে তুমি আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম পরে বলে দরজা আমার কাছে গেছো, আমার দিকে তাকাইছো? আমি কাউকে দেখি না। আমার দাদা বলে, কেন কেউ ছিল নাকি? আমি বলি, না, আমার কাছে মনে হয় যেন আমার সাথে কেউ একজন ছিল। দাদা তখন একটু রেগে গিয়ে আমাকে বলে, তোকে বারবার বলেছি রাতের বেলায় বাঁশি বাজাইস না, কারণ ওই বাঁশির কারণে তোর জীবনটা চলে যাবে, এই বাঁশির কারণে তুই মারা পড়বি। তোকে বারবার এত বলার পরেও তুই এরপরেও কেন বাঁশি বাজাস? তোর যে মানা করি বাঁশি বাজানোর জন্য, তুই কি শুনিস না আমাদের কথা? এরপরেও দাদার কোনো কথাকে আমি আর গুরুত্ব দিলাম না, বা দাদার কোনো কথাকে আমলে নিলাম না। দাদার কথা না শুনে আমি পুনরায় আবারও এরপরের দিন বাঁশি বাজাতে শুরু করি। এরকম করে বাঁশি বাজাতে বাজাতে ওই হিন্দু ধর্মের পূজা নামের পরীটার সাথে আমার এমন একটা মধুর প্রেমের সম্পর্ক হয়ে যায় যে পূজাকে আমি সরাসরি দেখতে পাই। তখন পূজা আর ওই গাছের নিচে বসতো না, একটা পর্যায়ে পূজা আমার সাথে এসে আমার পাশে আমার কাঁধে মাথা রাখতো এবং আমি বাঁশি বাজাতাম।
আমি স্পষ্ট পূজার শরীরকে স্পর্শ করতে পারতাম। ওর শরীরটা অনেকটা ঠান্ডা ছিল, কিছুটা সাপের শরীরের মতো, এবং ওর শরীরটা এতটাই নরম ছিল মনে হয় শিমুল তুলার বালিশ। আমি যখন হাত ধরতাম মনে হয় হাতগুলো খুবই নরম। আমার কাঁধে মাথা রাখতো, আমি বাঁশি বাজাইতাম এবং ও মধুরভাবে আমার এই বাঁশির শব্দের সুর শুনতো। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি একটা পর্যায়ে ওর প্রতি এতটাই মাতারা হয়ে পড়ি। ও আমাকে তখন টাকা দিত, স্বর্ণ গয়না দিত, খাবার দিত, অনেক কিছু দিত। আমি তখন আর মধুর জন্য যাইতাম না, মধু আনার জন্য জঙ্গলে যেতাম না। আমার বন্ধু হৃদয় হাড়ভাঙা পরিশ্রম করতো, জঙ্গল থেকে মধু আনতো, মধু বিক্রি করতো, কাঠ আনতো, তারপরে মাছ ধরতো জঙ্গলে গিয়ে, আপনার সুন্দরবনের নদীতে গিয়ে প্রচুর পরিশ্রম করতো। কিন্তু আমি কোনো পরিশ্রম করতাম না। আমি একেবারে নীরবে নিবৃতে শান্তিতে আমি থাকতাম এবং আমি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতাম। মানে টাকা ইনকাম করতাম বলতে পূজা আমাকে দিত, একদম ক্যাশ টাকা দেওয়া যেত। টাকা দিত, স্বর্ণগয়না দিত, খাবার দিত, এটা ওইটা অনেক কিছু আমাকে দিত। এমন করতে করতে একটা পর্যায়ে আমার এই পূজার প্রতি এই পরিমাণের ভালোবাসা জন্মে যায় যে আমার কাছে মনে হয় যে আমি পূজাকে ছাড়া বাঁচব না, আমি মরে যাব। একটা পর্যায়ে আমি পূজাকে ডিরেক্টলি প্রেমের প্রস্তাব, মানে ভালো বিয়ের প্রস্তাব দিলাম। আমি পূজাকে বললাম যে পূজা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই। এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলটার কারণেই সম্ভবত আজকে আমার জীবনের এক করুণ পরিণতি। এই প্রস্তাবটা পূজাকে দেওয়ার পরেই পূজা আমাকে বলল, তুমি তো জানো তুমি মুসলিম, আমি হিন্দু, এবং হিন্দু আর মুসলিমের তো বিয়ে হয় না। আমি বললাম তুমি পড়ি, তাতে কি? ও আমাকে বলে, আমি পড়ি, তুমি মানুষ, তাতে তো কোনো কথা নয়। কিন্তু তুমি কি জানো মৃত্যুর পরে শুধু আমাদের আর তোমাদের বিচার হবে, আর কোনো প্রাণীর বিচার হবে না। সুতরাং আমি এমন একটা অন্যায় করতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। আমি বললাম কী কাজ করতে হবে? ও আমাকে বলে, তোমাকে তোমার ধর্ম ত্যাগ করতে হবে। তুমি তোমার মুসলিম ধর্ম ত্যাগ করে যদি হিন্দু হয়ে যাও, হিন্দু ধর্ম গ্রহণ করো, তাহলেই আমি তোমাকে বিয়ে করতে পারবো বা তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। আমি তখন বললাম, তাহলে কি তুমি আমাকে হিন্দু হতে বলতেছো? আমাকে বলে, হ্যাঁ, আমাদের এলাকাতে একটা মন্দির আছে, আমাকে ওই মন্দিরের ঠিকানা দিয়েছে, ওই মন্দিরের ঠাকুরের নামও বলে দেয় যে তুমি অমুক ঠাকুরের কাছে যাবা এবং যাওয়ার পরে তুমি ওখানে কালকে সকালের মধ্যেই হিন্দু হয়ে যাবা, হিন্দু ধর্ম গ্রহণ করবা, এরপরে আমি তোমাকে বিয়ে করব। ভাই আমি তখন ওর প্রেমে এতটাই পাগল হয়ে যাই, শুধু হিন্দু ধর্ম কেন, যদি ও আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। আর এই বেশ কয়েকটা দিন ধরে এই যে আমি বাঁশি বাজাচ্ছি, আমার পরিবারের মানুষগুলো কিন্তু আমাকে হাজার হাজার বার নিষেধ করতেছে, বাঁশি বাজাইস না, বাঁশি বাজানো বন্ধ কর, তোর বাঁশি বাজানো ঠিক না। এতভাবে পরিবারের মানুষরা আমাকে নিষেধ করার পরেও আমি কোনোভাবে বাঁশি বাজানো বন্ধ করতেছি না, আমি বাঁশি বাজিয়ে যাচ্ছি। এবং আমার মাঝে আমার পরিবারের মানুষরা কিছু অলৌকিক বিষয় খেয়াল করতো, মানে অদ্ভুত কিছু বিষয়। এই যে আমার হাতে হঠাৎ করে আপেল কমলা চলে আসতো, আমি এগুলো খাইতাম, পরিবারের মানুষকে দিতাম। আমাদের এখান থেকে গঞ্জের বাজার অনেক দূরে, ওইখান থেকে আপেল কমলা নিয়ে আসতে অনেকটা সময়ের দরকার, কিন্তু আমি কোনো রকমের সময় না করেই আমি এইভাবে অটোমেটিক্যালি আপেল কমলা পেয়ে যাচ্ছি, আমি নিজে খাচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি। মানে এই জিনিসগুলোতেও তারা অনেকটা সন্দেহ করতো। কিন্তু আমি যেহেতু পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলাম, আয় ইনকাম করতাম, এই জন্য পরিবার আমাকে তেমন একটা প্রেশার দিত না। ওই দিন আমি সকাল পর্যন্ত আমাদের বাড়ির কোণার মধ্যে বসে থাকি। আমি ওই দিন ফজর নামাজে আর যাই না। দাদা ফজর নামাজে যাওয়ার সময় আমাকে ডাকে, আমি গেলাম না। না যাওয়ার পরে আমি যখন সূর্য উঠলো 7টা পর্যন্ত ওখানেই বসেছিলাম। আমার পরিবারের মানুষ কিন্তু খুব ডাউট করতেছে, সন্দেহ করতেছে যে আমি কোনো একটা ভুল পথে যাচ্ছি বা কোনো একটা খারাপ কিছু করার পরিকল্পনা করতেছি। এটা আমার পরিবার বুঝে যায়, কিন্তু তারপরও তারা আমার কোনো কিছু বলে না। সকাল 8টার দিকে আমি তখন এখান থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুইলাম, ধুয়ে এই পোশাক পরিহিত অবস্থায় বাঁশিটারে রাইখে আমি তখন মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। এবং আমার কাছে মনে হয় আমি যত মন্দিরের দিকে যাচ্ছি আমার ভিতরে ঠিক ততটাই ভালো লাগতেছে। একটা পর্যায়ে আমি গিয়ে মন্দিরে ঠাকুরের শরণাপন্ন হলাম এবং ওনাকে আমি আদাব বললাম। তিনি আমাকে চিনতে পারলো যে আমার নাম সুমন এবং আমি অমুকের ছেলে। পরে আমাকে বলে, কী ব্যাপার সুমন, আমাদের মন্দিরে তো আজকে কোনো প্রসাদ দেয় না, কোনো অনুষ্ঠান নেই, তুমি মন্দিরে কেন আসছো? আমি ওনাকে বললাম যে ঠাকুর মহোদয়, আমি আসছি, আমি আপনাদের ধর্ম গ্রহণ করব। উনি আমাকে বলে, কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলি যে আমি আপনাদের ধর্ম গ্রহণ করব, আমি আর কোনো কথা শুনতে চাই না। একটা মানুষ যদি আসে তাহলে কি আপনারা আপনাদের ধর্মে নেবেন না? উনি বলে, না আমি আমাদের ধর্মে নিব, সমস্যা নাই, কিন্তু তুমি হঠাৎ করে কেন মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু হতে যাচ্ছ? এবং আমাদের এরকম তো নাই যে কোনো মুসলিম হিন্দু হতে পারে। আমি বললাম, কোনো মুসলিম যদি কোনো হিন্দু যদি মুসলিম হতে পারে, তাহলে মুসলিম কেন হিন্দু হতে পারবে না? উনি আমাকে বলে যে না, আমি এই পর্যন্ত কোনো হিন্দুকে আমি মুসলিম বানাই নাই, আর কোনো মুসলিমকে আমি হিন্দু বানাই নাই, কিন্তু এরপরও কিছু বিষয় আছে, তুমি যদি এগুলো শুনতে চাও বা পড়তে চাও তাহলে তুমি আমার সাথে চলো। এরপর তিনি আমাকে ওনাদের ঠাকুরের সামনে নিয়ে যায় এবং ঠাকুরের সামনে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে তখন কিছু মন্ত্র পড়ায়।
আমি ওনার সাথে এই মন্ত্রগুলো পড়ি, পড়ার পরে তিনি বলে আমি আমার গুরুর সাথে আলোচনা করে তোমাকে জানাবো আমাদের ধর্মে তোমাকে আনা যাবে কিনা। এইটুকুনি বেরোয়ার পরে আমি তখনই আমাদের বাজারে গেলাম, গঞ্জের বাজারে, এবং সেখান থেকে হিন্দুদের যে ধুতি পাঞ্জাবি বা হিন্দু ধর্মের যা যা কিছুর প্রয়োজন, এবং মাথা কামিয়ে ফেললাম, হিন্দুদের ধুতি পরলাম, মানে একদম পরিপূর্ণ একজন হিন্দুদের পোশাক পরে আমি তখন গ্রামের দিকে ঢুকলাম। এবং গ্রামে ঢুকা অবস্থায় গ্রামের সব মানুষ তখন চিৎকার দিয়ে উঠলো যে এটা কি, এই সময় এটা কী করলো। আমি তখন ঘরেতে আসলাম, বাড়িতে আসলাম এবং উঠানে এসে দাঁড়াই আছি। আমার মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সবাই আমার দিকে তাকায় যেন বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমারে বলতেছে এই সময় তুই কী শুরু করলি, এগুলো কি? আমি তখন আমার পরিবারকে বললাম আমি হিন্দু হয়ে গেছি, আমি এই মুহূর্তে হিন্দু। এইটা বলার পর আমার পরিবার তখন বলতেছে তোর কি মাথা ঠিক আছে, এটা কি, তুই হিন্দু হয়ে গেছিস মানে? আমি বললাম আমি হিন্দু হয়ে গেছি, আমি হরে কৃষ্ণর দলে যোগ দিয়েছি, আমি ওনার দলে আছি, আমি আর মুসলিমের দলে নাই। এগুলো বলা মাত্রই আমার বাবা তখন কি করে বলে তোর পাগলামি ছুটাইতে আসি। এই বলে বাবা তখন একটা লাঠি নিয়ে আমাকে গরুর মতো পিটাইতে থাকে। আমার বাবা আমাকে একটা বাড়ি মারে আর আমি চিৎকার করে বলি হরে কৃষ্ণ, আমাকে আবার মারা, আমি আবারও বলি হরে কৃষ্ণ। প্রতিটা মাইরে মাইরে আমি হরে কৃষ্ণ ভগবান বলে রাখতে থাকি। এবং একটা পর্যায়ে গ্রামের সবাই বলতেছে যে ওকে এই গ্রাম থেকে পিটিয়ে তাড়িয়ে দাও, ওরে এই গ্রামে থাকতে দিও না, ওর মতো একজন মানে খারাপ ছেলে গ্রামে থাকার কোনো অধিকার রাখে না। পৃথিবীর ইতিহাসে আমাদের ওই গ্রামের জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো মুসলিম মানুষ হিন্দু হতে আমরা শুনি নাই, ওই গ্রাম থেকে বিতাড়িত করো। এবং আমাদের গ্রামে হিন্দু সংখ্যা খুবই কম ছিল, সবই মুসলমান। তারা আমাকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু গ্রাম থেকে বের করে দেওয়ার পর আমি যখন নির্জন জঙ্গলের দিকে গেলাম, আমি তখন ওখানে বসা মাত্রই দেখলাম যে আমার পাশে আপনার খুব সুন্দর সুস্বাদু খাবার। আমি খাবারগুলো খেলাম এবং আমি আমার চোখে খুব স্পষ্ট পূজাকে দেখতে পাচ্ছি। আমি জানি না আপনাদের কাছে হয়তো কথাগুলো মনে হবে কাল্পনিক কিংবা গল্প, বাট আমি এই গল্পের জ্বলন্ত প্রমাণ, বাস্তব প্রমাণ। আমি দেখছি পূজা আমার পাশে বসে আছে, আমাকে যে আমার বাপে মারছে, আমার বাপের ওই মায়ের দাগগুলোর মধ্যে পূজা তেল মালিশ করতেছে এবং এগুলোকে সুন্দর করে দিতেছে। পূজার কোলে মাথা রেখে আমি ওই গাছের নিচে শুয়ে আছি। অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ যাইতেছে, আমার দিকে তাকাইতেছে। এটা আমাদের গ্রাম থেকে বেশ দূরের ভিন একটা গ্রামে। ওই ভিন গ্রামের মানুষটা কিন্তু আর আমাকে চিনে না। পরে অনেকে আমার দিকে তাকাচ্ছে যে এরকমভাবে হচ্ছে এটা পোশাক পরিহিত মানুষ এখানে বসে আছে। তা পূজা তখন আমার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, মধুর ভাষায় কথা বলতেছে। কিন্তু আমি পূজাকে বললাম যে এই যে পূজা তুমি আমার সাথে কথা বলো, বা এখানে যে তুমি বসে আছো, এই যে গ্রামের মানুষরা চলাফেরা করে, গ্রামের মানুষরা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তারা কি তোমাকে দেখে ফেলবে না এবং তারা কি তোমাকে দেখতেছে না? পূজা তখন আমাকে বলে আমাকে কেউ দেখে না, শুধুমাত্র তুমি দেখো। এরকম করে আমি তখন বলি পূজা, ও আমাকে বলে তুমি এখানে বসে থাকো, তোমার খাবার ব্যবস্থা আমি করব, তুমি এখান থেকে কোথাও যাইও না, ঠিক যে জায়গাটায় বসে আছো এই জায়গাটায় বসে থাকো, তোমার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করব, তোমার থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন বা কোনো চিন্তা করতে হবে না। পূজার কথা মতো আমি তখন ওই গাছের নিচেই বসে থাকি এবং বিভিন্ন মুসলিম বিভিন্ন হিন্দু মানুষরা দেখতে পায় যে আমি রক্তাক্ত অবস্থায় হিন্দু পোশাক পরিহিত একটা অবস্থা ওখানে টানা 3 দিন বসে আছি। এইটা দেখার পরেই হিন্দু ধর্মের লোকেরা তখন এই গাছের নিচে আসে এবং এসেই তারা আমার দিকে তাকায়, আমাকে জিজ্ঞেস করে আমার বাড়ি কই, ঘর কই। আমি কোনো কিছু বলি না এবং তখন থেকে তারা মনে করতে শুরু করে আমি একজন হিন্দু গুরু। ওদের ধর্মে যেরকম ঠাকুর, তারা তখন আমাকে ঠাকুর মানতে শুরু করে। আমি বলবো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওরা আমাকে ওদের ঘর থেকে মজার মজার খাবার, নারিকেল, তারপরে বিভিন্ন ধরনের প্রসাদ এসে আইনে আমাকে দেয়। শুধু তাই নয়, আমাকে টাকা দেয়, কলা দেয়। এবং আমি যে গাছটার নিচে বসতাম, এই গাছের 4-5টা চারদিকটা তারা একটা বাউন্ডারি দিয়ে ওখানে তারা লাল কাপড় পেঁচিয়ে দেয় এবং তারা সবাইয়ের কাছে বলে অলৌকিকভাবে ভগবান তাদেরকে দেখা দিয়েছে, ভগবান স্বয়ং তাদের কাছে আসেছে। এটা মনে করে তারা তখন আমাকে ভগবান মানতে শুরু করে, আমাকে এটা মানতে শুরু করে, ওটা মানতে শুরু করে। কিন্তু এই যে মানুষ আসতেছে, আমাকে পূজা করতেছে, আমার কাছে মাথা নত করতেছে, আমার এই জিনিসগুলো দেখে না ভালো লাগতো না। আমি তখন পূজারে বলতাম যে পূজা তারা এইসব কেন করে, আমার তো এইসব ভালো লাগে না। পূজা আমাকে বলে আমি তোমাকে বলেছিলাম না তোমার কোনো কিছুর অভাব হবে না, তুমি যেহেতু আমাদের ধর্মে এসেছো তুমি সব পাবা। এবং ভাই আমার এত অবস্থা, আমি এত অবস্থাশালী হয়ে যাই, দূর দূরান্ত থেকে মানুষজন নারিকেল নিয়ে, ছাগল আমার সামনে এসে ছাগল হচ্ছে আপনার এই মাথা ফেলে দেয়, বলি দেয়, গরু বলি দেয়। এরপরে হিন্দু ধর্মের মানুষ এমনভাবে এখানে আসতে থাকে যে দারোয়ান রাখা হয় এখানে আমাদের মানুষকে ঠিক করার জন্য। এইভাবে খবরটা তখন আমার আব্বা আম্মার কানে চলে আসে এবং আব্বা আম্মা তখন জানতে পারি যে আমি ওই জায়গার ভিতরে এরকম মন্দিরের মতো তৈরি করে ফেলেছি। একদিন রাতের বেলায় আমি আমার
ইয়ের সাথে শুয়ে আছি, পূজার সাথে শুয়ে আছি। তো ওই শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আমার মাথাটা মানে গাছের সাথে একটা ধাক্কা লাগলো, মানে আপনার যেখানে গাছ ছিল ওই যে আপনার পাকা ছিল, পাকার মধ্যে ধাক্কা লাগলো। এবং ধাক্কা লাগার পরে আমি পূজারে দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখলাম আমার আব্বা, আমার দাদা এবং আমাদের গ্রামের আরও 8-10 জন মানুষ। আমি ওনাদেরকে দেখে বড় বড় চুপ করে তাকালাম যে এত মধ্যরাতে ওরা এখানে কেন। এবং এসে তারা আমার মুখ চেপে ধরছে এবং ধরে ওই মন্দিরের থেকে, ওই জায়গাটা ওরা হিন্দুরা একরকম একটা মন্দির তৈরি করে ফেলে, ওখান থেকে আমার বাবা দাদা যারা ছিল সব, আমার জেঠুরা আমাকে তখন ওখান থেকে জোর করে আমার মুখ চাপা দিয়ে আমাকে তখন এই রাতের মধ্যে এই গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে, জমি দিয়ে হাঁটতে 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 একটা পর্যায়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। আমাকে বাড়িতে আনতে আনতে সকাল হয়ে যায়। সকাল হলে আমাকে ঘরের মধ্যে ঢুকায় এবং ঘরের মধ্যেই ঢুকিয়ে খাটের সাথে আমার হাত বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে আমার মা তখন আমার পা ধরে কান্না করতেছে, আমার ছোটো বোনেরা কান্না করতেছে, আমার বাবা কান্না করতেছে, সবাই বলতেছে তুই কী করতেছিস। আমি তখন বললাম আমি পূজার কাছে যাব, আমি পূজাকে ভালোবাসি, আমি পূজাকে ছাড়া কিছু বুঝি না, আমার পূজার কাছে যেতে দাও। এরকম করে কান্নাকাটি করার পরে এরই মাঝে আমার বাবা কই জানি চলে যায়। জোহরের পরে আমার বাবা এক মানে ইয়েকে নিয়ে আসে, এক কবিরাজকে নিয়ে আসে আমাদের বাড়িতে। কবিরাজটাকে দেখে আমার ভয় লাগতেছিল, ভয়ানক একটা কবিরাজ। উনি তখন আমার কপালে হাত দেয় এবং কপালে হাত দিয়ে উনি মন্ত্র পড়তে থাকে। এবং মন্ত্র পড়া অবস্থা আমি দেখতেছি যে আমি জাস্ট চোখটা বন্ধ করে দেখতেছি আমার যে ভালোবাসার মানুষ পূজারে উনি দৌড়াইতেছে, মানে উনি পূজাকে দৌড়াইতেছে, পূজা দৌড় দিতেছে, উনি পিছন থেকে পূজারে দৌড়াইতেছে পূজারে ধরার জন্য। উনি পূজারে ছুরি মারতেছে, আঘাত করে। আমি বারবার চিৎকার করে বলতেছি আপনি আমার পূজারে কেন মারতেছেন, আপনি পূজারে কেন মারতেছেন, পূজারে ছাড়িয়ে দেন। এইটুকুর মধ্যে আমি এখানে জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যায়। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি আমার হাতে, পায়ে, গলায়, আমার কোমরে সব জায়গায় খালি তাবিজ তাবিজ তাবিজ, মানে তাবিজ দিয়ে আমাকে এমনভাবে পুঁতে ফেলা হয়েছে আমি তাবিজের ভারে হাঁটতে পারি না। কিন্তু এরপরে মানে আমার এই জ্ঞানটা ফিরে আসার পরে আমার ওই পূজার জন্য বা ওই হিন্দু ধর্মের ওই পূজা মেয়েটার জন্য মানে আমার আর কোনো রকমের মনের ভিতরে কোনো কষ্ট আসতেছে না, মানে আমার আর কোনো খারাপ লাগতেছে না, মানে আর কোনো রকমের অনুভূতি কোনো কিছুই জাগতেছে না মনের মধ্যে, যে আমি তখন থেকে মনে করেন একইভাবে ভালো আছি। এভাবে 2-1 মাস কাটার পরে আমার পরিবার তখন আমার জন্য একটা বিয়ে ঠিক করলো যে আমাকে বিয়ে করাবে। তা বিয়ে করাবে বলে তখন তারা বিয়ে ঠিক করলো। আমি আসলে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। এরপরও পরিবার জোর করে আমাকে আমাদের পার্শ্ববর্তী গ্রামের নাজমা নামের এক মেয়েকে আমাকে বিয়ে করায়। তো মেয়েটা দেখতে শুনতে অতটা ভালো ছিল না, মোটামুটি ছিল। ওই মেয়েটাকে বিয়ে করায় এবং মেয়ের সাথে আমার বাসর হয়। তা বাসর হওয়ার পরে আমি তখন বাড়ির মধ্যে বসে আছি, আমাদের কোনো কামাই রুজি নাই। ওই যে আমাকে পরি আগে কিছু কিছু জিনিস দিছিল ওইগুলো বিক্রি করে মারে কিছু টাকা দিছি, ওই টাকা দিয়ে এখন আমরা চলতেছি। তো এরকমভাবে হওয়ার পর তখন আমারে বলতো, মানে নাজমা আমারে বলতো যে এভাবে তো জীবন কাটতে পারে না, অ্যান্ড আপনি কিছু একটা করার জন্য চেষ্টা করেন। তো আমার কথা হচ্ছে যে আমি কি করব, আমার তো আসলে কোনো কিছু করার নাই, আমার তো কোনো ইনকামের জায়গাও নাই যে আমি কোথাও গিয়ে কোনো কিছু করব, এরকম তো কিছু নাই। তো আমারে বলতেছে এইভাবে একটা মানুষের জীবন কাটতে পারে না, আপনি মেহেরবানি করে কোনো কিছু একটা করেন। তো আমি তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে ওই সময়টাতে কিন্তু ভাই এই যে আমি যে মেয়েটার জন্য এত পাগলামি করলাম, পূজার জন্য আমার এত স্মৃতি, এত ভালোবাসা, এত কিছু, আমার একটাবারের জন্য কিন্তু আর এই পূজার কথা মনে পড়তেছে না, মানে পূজার কোনো স্মৃতি আমার মনে নাই। আমি আমার মতো করে পড়ে আছি, পূজা আমাকে নিজের হাতে খাওয়াইতো, আমাকে ঘুম পাড়াই দিত। আমি মানে ওই আমাকে যেখানে বসাইছে গাছের নিচে, ওই গাছের নিচটা পরে তারা একটা মন্দিরের মতো বানায়, আমি ওখানে বাঁশি বাজাইতাম। আমার বাঁশির শব্দ শুনে রাতের বেলা অনেক মানুষ আমাকে দেখতে আসতো। এবং এই যে এত স্মৃতি, এত কিছু, এগুলো কোনো কিছু আমার আর মনে নেই। এবার আমি আবারও পুনরায় আমার বন্ধু হৃদয়ের সাথে চলাফেরা করতে শুরু করি। তখন হৃদয় আমাকে অনেকটা বুঝতে পারছে যে আমার ভিতরে অনেক কিছু ঘটে গেছে। তখন মোটামুটি হৃদয় আমাকে অনেকটা সাপোর্ট দিত। আমি যে কষ্ট পাইতাম, কান্নাকাটি করতাম, এটা হৃদয় বুঝতো, আমাকে সাপোর্ট দিত মানসিকভাবে, বন্ধুত্বপূর্ণভাবে, ফ্রেন্ডলি আমাকে খুব সাপোর্ট দেওয়া যেত। যেহেতু মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখ এবং আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, মানে এরকম করেও আমারে বুঝাইতো। দুজনে একসাথে মধু কাটতে যাইতাম, ও মধু কাটতো, আমি মধু কাটতাম। এরকম করতে করতে একটা সময় আমার বউ নাজমা বেবি কনসেপ্ট করে, মানে ওর পেটে বাবু হয়। তো বাবু হওয়ার পর আমি অত্যাধিক খুশি হয়েছি, আমার বউ মানে বাচ্চা হবে। আমি সবার সাথে খুব হেলে দুলে খুব সুন্দর করে আমার জীবনটা কাটাইতেছি বা আমার জীবন করতেছি, মানে এমন কোনো সমস্যা আমার ভিতরে আর ছিল না। তো একটা পর্যায়ে মানে দেখা গেল যে এই অবস্থার মধ্যে, মানে এই পরিস্থিতির মধ্যে আমার একটা কন্যা সন্তান হলো, আমার একটা মেয়ে সন্তান হলো এবং মেয়েটাও দেখতে অনেকটা আমার মতো হয়েছে, অনেক কিউট সুন্দর চেহারার অধিকারী। মেয়েটা হয়ে যাওয়ার পরে আমি তখন করলাম কি, পুনরায় আবারও এই সুন্দরবনে যাচ্ছি, মধু আনতেছি, কাঠ আনতেছি, এটা আনতেছি, ওইটা আনতেছি, এনে বিক্রি করি, আবার রাতের বেলায় গিয়ে মাছ ধরি। এরকম করতে করতে একদিন মধু কাটতে গেছিলাম। তা আমরা মধু কাটার সময় যে ধরনের পোশাকটা পরি, ওই পোশাকটা আমার মনে হয় ওই দিন কোনো না কোনোভাবে কিছু একটা মিস্টেক হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে। এবং মধু কাটার সময় আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে আমার ভিতরে, মানে শরীরের ভিতরে কয়েকটা মধু পোকা ঢুকে গেছে।
এবং মধু পোকাগুলো ঢুকে আমার শরীরের এমন অঙ্গে মানে আমার গোপন স্থানে এটা কামড় দিয়ে বসছে। মানে কামড় দেওয়ার পরে আমি ওইখান থেকে গাছ থেকে লাফ দিয়ে পড়ি, মানে নিচে পড়ি। গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়ি। আরেক গাছের মধ্যে আমার বন্ধু ছিল, আমার বন্ধু ছিল সুমন, হৃদয়। হৃদয় আমার বলে, আমি বলি বন্ধু মানে আমার ভিতরে ঢুকে গেছে, মধুপোকা আমার ভিতরে ঢুকছে। হৃদয় আমার বলে তা পুরো পোশাক খুলে ফেল। তা আমি তখন আস্তে আস্তে করে পোশাক খুলতে, কারণ এটা আমার লজ্জাজনক জায়গায় কামড় দিছে, আমি তো আর মানে পোশাক রাখতে পারতেছি না গায়ে। আমি তখন এক এক করে পোশাকটা খুলতেছি। পোশাক খুলতে খুলতে আমি হঠাৎ করে দেখলাম মানে আমি আমার শরীরে যা ছিল সব টাইনা খুলে ফেলতেছি। এই টানতে টানতে আমার যে 2 হাতে কোমরে তাবিজ ছিল, তাবিজগুলো পর্যন্ত আমি টাইনা ছিঁড়ে ফেলি। মানে আমি ব্যথায় সহ্য করতে পারতেছিলাম না যে আমাকে যে কামড় দিতেছে শরীরে, এই ব্যথায় আমি সকল সব কিছু একদম মানে মনে হয় যেন একদম পুরো ল্যাংটা হয়ে যায়, সোজা কথা যেটা। আমার শরীরে কোনো কাপড় থাকে না, ব্যথা এত পরিমাণের, মানে কামড়ের ব্যথা। হঠাৎ করে আমি দেখলাম যে একটা বাঘ, এবং বাঘ দেখার পর আমি দিলাম দৌড়। বাঘ দেখার পরে দৌড় দিলাম। আমার কানে এই জিনিসটা কিন্তু একবার আসছিল, হৃদয় আমারে বলতেছে কিরে দৌড়াস কেন। হৃদয় গাছ থেকে উপর থেকে বলতেছে যে সুমন দৌড়াস কেন। আমার এই কথাটা আমার কানে বাজে, কানে আছে। বাট আমি দৌড়াইতে শুরু করে বাঘ দেখা দৌড়াইতে আমি একদম উলঙ্গ, কিন্তু আমার শরীরে কিছু নেই। বনের অনেক দূর যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে মানে আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি যে আমার পাশে আমার সেই ভালোবাসার মানুষ পূজা বসে আছে। এবং পূজাকে দেখার পরে আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। মানে পূজা তুমি এখানে, মানে তুমি এই জায়গায়, তুমি কোত্থেকে আসলা? পরে আমারে বলতেছে আমি তোমার কাছে আসার জন্য কত চেষ্টা করেছি, কতভাবে ট্রাই করেছি তোমার কাছে। আমি তখনও পর্যন্ত কিন্তু ভাই সম্পূর্ণ উলঙ্গ, আমার শরীরে একটা সুতাও নাই, আমি ওকে দেখতে পাচ্ছি স্পষ্ট। আমি তখন বললাম, ও আমারে বলতেছে যে কি হয়েছে, তুমি আমাকে এইভাবে কেন, মানে আমাকে ছেড়ে কেন চলে গেলা? আমি তোমাকে ছেড়ে যাইনি তো, আমাকে জোর করে তারা ওখান থেকে নিয়ে গেছে। পরে আমারে বলে যে আমি তোমারে রক্ষা করব, এবং আমার তখনও পোশাক আশাক এনে দেয়, আমাকে প্যান্ট এনে দেয়, শার্ট এনে দেয়, এগুলো গায়ে দাও। আমি তখন গায়ে দিই। গায়ে দেওয়ার পর আমারে বলে যে সুমন তুমি আমার সাথে থাকবা, তুমি আর ওখানে যেও না। আমি বলি আমি তোমার সাথে থাকবো, মানে আমি অবশ্যই তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। সুন্দরবনের যে জায়গাগুলোতে বাঘের ভয়ে মানুষ দিনের বেলায় যাইতো না, আমি রাতের বেলায় এই বাঘকে জয় করে আমি সুন্দরবনের ভিতরে থাকতে শুরু করি। আমি কোনো বাঘ দেখি না, কিছু দেখি না। আমাকে খাবার এনে দেয়, আমাকে গোসল করে দেয়, আমাকে জামা কাপড় দেয়। একইভাবে পূজা সম্পূর্ণভাবে আমার সাথে মিশে আছে। 1 দিন 2 দিন নয়, ওদের হিসাব মতো টানা প্রায় 7 মাসের মতো আমি সুন্দরবনের ভিতরে বসবাস করি। এবং এই 7 মাস আমার পরিবারের মানুষ আমাকে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছিল সুন্দরবনে। কোস্টগার্ড থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবার কাছে বলতেছিল যে এরকমভাবে হচ্ছে ও সুন্দরবনে চলে গেছে, ভাগে খেয়ে ফেলছে কিনা। মানে সবাই মনে করছে যে আমাকে ভাগে খেয়ে ফেলছে, এরকমটা সবাই মনে করতেছে যে আমার ভাগে খেয়ে ফেলছে, এটাই সবাই ভাবতেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। তো এইভাবে এই 7 মাসের ভিতরে আমার অসংখ্য স্মৃতি আছে। আমার যখন যেটা খাইতে মনে চাইতো, পূজা আমাকে এটা এনে দিত। আমি পূজার সাথে গাছের ঢালে বসে কত প্রেমের গল্প করতাম, গাছের নিচে বসে পূজার সাথে গল্প করতাম। মানে আমাদের দুজনের মাঝে প্রচণ্ড রকমের মধুর প্রেমের মাখামাখি অবস্থা ছিল। মানে একজন আরেকজনকে ছাড়া বাঁচতামই না, একজন আরেকজনকে ছাড়া মরে যেতাম, এইরকম একটা অবস্থা। মানে এরকম একটা অবস্থা। এই অবস্থার মধ্যে তখন হলো কি, আমার পরিবার তখন মানে এই অবস্থার মধ্যে একদিন হঠাৎ করে, মানে আমি হাঁটতেছি, হাঁটা অবস্থায় হঠাৎ করে একজন কোস্ট গার্ডের সাথে আমার দেখা, দিনের বেলায় কোস্ট গার্ডের সাথে আমার দেখা। কোস্ট গার্ড আমাকে দেখেই তাপ করে আমার হাত ধরে ফেলে, ধরে বলে তুই এখানে আসলি কোত্থেকে? আমি বলি আপনি আমারে ছাড়েন, আমি জঙ্গলের দিকে যাওয়ার জন্য দৌড় দিতে আসি। উনি আমাকে জঙ্গলের দিকে যেতে দিবে না, উনি আমাকে হাত ধরে, মানে উনি আরও কয়েকজন ডাক দিল, প্রায় 10-15 জনের মতো তখন ওখানে চলে আসছে। তারা সবাই সরকারি লোক, মানে ফরেস্টের লোক। তারা আমার ওখান থেকে বেরিয়ে আনলো। ওই জায়গা থেকে আনার পরে তখন তারা রেকর্ডে দেখলো যে আমি আজ থেকে 7 মাস আগে বনের ভিতর চলে গেছি। তারা তখন সবাই অবাক হয়ে গেল যে এই ছেলে 7 মাস কোথায় ছিল এবং ও বনের ভিতর কিভাবে ছিল। আমরা তো মানে 8 জন 10 জন যাই, তারপর আমাদের কলিজা ঠিক থাকে না, ভয় লাগে যে এই বুঝে বাঘ এসে আমাদেরকে অ্যাটাক করলো, বাঘ আমাদেরকে মেরে ফেললো। এত ভয় ভীতি নিয়ে আমরা সুন্দরবনে থাকি, কিন্তু এই ছেলে কিভাবে কোনো ভয় ছাড়া, কোনো রকমের কিছু ছাড়া ও এইভাবে 7 মাস কীভাবে বনের ভিতরে ছিল। আমাকে জিজ্ঞাসা করো তুমি কখনো বাঘ দেখেছো? বললাম বাঘ তো দূরের কথা, আমি কখনো একটা হরিণও দেখিনি। আমার চোখের সামনে এ পর্যন্ত একটা হরিণও পড়ে নাই। পরে আমার বুঝাইতেছে তুমি এরকম করো না, তো আমি ঠিকানা জিজ্ঞেস করে, আমি আমার ঠিকানা দিই, তারা রেকর্ডে আমার ঠিকানাও পেয়ে যায়। আমার আব্বা আম্মাকে খবর দেয়। আমার আব্বা আম্মা দুপুরের দিকে তখন আসে, আইসা আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। ওই সময় আমার দাদাভাই মারা গেছে, আমি পাগল থাকা অবস্থায়। আমার আব্বা আম্মা ধরে আমাকে টেনে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি আমার বউরে দেখতে পারি না।
আমি বলি নাজমার, আমি বলি ওরে সরা আমার কাছ থেকে, ওরে সরা, আমার বাচ্চাটারে আমার কাছে দে, আমি বাচ্চাটারে মানে আচার দিয়ে মেরে ফেলবে এমন একটা অবস্থা, বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে যায়। এই পাগলামি দেখে আমার আব্বা তখন মুহূর্তের মধ্যে ওই সেই কবিরাজের কাছে চলে যায়, যে কবিরাজ একবার এনেছিল, যে কবিরাজ দিয়ে আমাকে চিকিৎসা করেছিল, ওই কবিরাজের কাছে চলে যায়। এবার কবিরাজ আসে এবং কবিরাজ আসার পরে কবিরাজ আমাকে কোনোভাবেই ঠিক করতে পারতেছে না। আমি কবিরাজকে আমার শরীরে হাত দিতে দেই না, এবং একটা সময় কবিরাজ কী করে আমাকে ওখানে বেহুশ করে ফেলে, মানে আমাকে অজ্ঞান করে ফেলে। এবং অজ্ঞান করে যখন আমার জ্ঞান আসে, জ্ঞান আসার পরে আমি দেখতে পাই যে আমার হাতে পায়ে আবারও সে আগের মতো তাবিজ। আমি কবিরাজের সামনে মুহূর্তের মধ্যে তাবিজগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললাম, এবং তাবিজগুলো আমি কোনো তাবিজ আমার সাথে রাখলাম, তাবিজগুলো ধাপ করে টান দিয়ে ছিঁড়ে ফেলতেছি কবিরাজের সামনেই। পরে আমার এই শিকলে বন্দি করে ফেললো, আমাকে বাইদায় ফেললো, এবং বাইদায় ফেলার পর আমাকে তাবিজগুলো আবারও পরাইলো আমার শরীরে। মানে এমন অবস্থা হইতো যে আমি তাবিজ ছিঁড়ে ফেলতাম, কত হাজার তাবিজ যে আমার শরীরে দিছে তার কোনো ঠিক নাই। আমি আমার বউরে চিনতাম না, আমার সন্তানরাই চিনতাম না, আমাকে বাইদা রাখে। দীর্ঘ প্রায় 2 থেকে 3 বৎসরের মতো আমি সম্পূর্ণ শিকলে বন্দি থাকি। এই 2-3 বছর আমি বাথরুমে যাইতাম, আমি লজ্জার কথা বলতে খারাপ লাগে, মানে লেফটিনে গেলে আমার বাবার সাথে যাইতো, আমার বাবার সাথে গিয়ে আমার লুঙ্গি উঠায় ধরতো, আমি বাথরুমে বসতাম, কারণ আমি আবার তাবিজ খুলে ফেলি কিনা, তাবিজ ছিঁড়ে ফেলি কিনা। আমার মা আমার সাথে যাইতো বাথরুমে, এবং আমার বউ নাজমা শেষ পর্যন্ত আমার এই পাগলামি দেখে আমাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ে সন্তানটাকে নিয়ে ও চলে যায় ওর বাপের বাড়িতে, ও আর আসে না। আমি সম্পূর্ণ পাগল থাকি। একটা পাগলের সাথে তো আর কেউ জেনে শুনে সংসার করবে না। দেখা গেলো আমাকে গাছের সাথে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, এবং খাওয়াই দিলে খাই, চোখ বন্ধ করলে বুড়ে, মানে আমার ভিতরে শুধুমাত্র এই পূজার জন্য কষ্ট। আমি বারবার আমার আব্বা আম্মারে বলি, তোমাদের পায়ে ধরি, তোমরা আমারে পূজার কাছে যেতে দাও, আমি পূজার কাছে যেতে চাই, আমি পূজার সাথে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই না, আমার ভালো লাগে না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি, আমাকে আমার পূজার কাছে নিয়ে যাও, আমি পূজার কাছে যাব, আমি পূজার কাছে থাকবো, আমি পূজাকে ছাড়া কিচ্ছু বুঝি না। মানে এতভাবে কান্নাকাটি করি, এতভাবে পরিবারের মানুষদেরকে বুঝাই, কিন্তু কেউ আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কথাকে আমলে নেয় না। আমাকে বাথরুমে নিয়ে যায়, জোর করে খাওয়ায়, আবার শিকলে এসে বন্দি করে আমার দিনগুলো কাটতে থাকে। এরকম করে করে আমি চিন্তা করলাম আমাকে একটা সময় পূজার কাছে যেতে হবে। একদিন আমি কী করলাম, আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাথরুম থেকে বেরোয়ার সময় আমার বাবারে ধাক্কা দিয়ে আমি দিলাম দৌড়, ধাক্কা দিয়ে দৌড় দিলাম, এবং দৌড় দেওয়ার পরে দৌড় দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমার আর ধরতে পারে না। আমি রাস্তায় পাগলের মতো ঘুরতেছি, হাঁটতেছি। একটা সময় আমি একটা লোকের কাছ থেকে, মানে একটা জনের কাছে আমি বাঁশি দেখলাম, এবং লোকটার হাতে পায়ে ধরে বললাম যে আমারে বাঁশিটা দেন, এবং উনি আমাকে ওনার হাতের ওই বাঁশিটা দিল। বাঁশিটা দেওয়ার পরে আমি রাস্তার মধ্যে শুধু বাঁশি বাজাচ্ছি, কখনো খালের পাড়ে, কখনো এইখানে, কখনো ওইখানে, বিভিন্ন জায়গায় আমি শুধু বাঁশি বাজাই। দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাসের মতো আমি শুধু রাস্তায় রাস্তায় বাঁশি বাজাই, আর পূজাকে খুঁজতে থাকি। পূজা তুমি কোথায়, আমার জীবনে আসো, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমি থাকতে পারতেছি না। পূজা বলে আমি আমার জীবনে 4 থেকে 5টা মাস শুধু রাস্তায় রাস্তায় কাটাইছি। আমি রাতের পর রাত গহীন জঙ্গলে বসে, যেখানে পূজাকে আমি দেখতাম, পূজা আমার সাথে আসতো, ওইখানে গিয়ে আমি বাঁশি বাজাইতাম, কিন্তু আমি আর কোনোদিনও পূজাকে দেখতে পাই নাই। 4 থেকে 5 মাস পরে আমার বাবা মা বেহাইয়ার মতো আমারে আবারও ধরে আনলো বাড়িতে ধরে এনে আমাকে আবারও সে আগের মতো করে গোসল করাচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে। এখানে কয়েকটা বিষয় আমি জানতে পারলাম, যেটা আমি আগে জানতাম না। আমি জানতে পারলাম কবিরাজের, মানে ওই কবিরাজ নাকি পূজাকে হত্যা করে বলতে এরকমভাবে, আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি তখন আমার উপর নাকি পূজাকে তারা আনে। এটা আমি গ্রামের লোকদের মুখে পরে জানতে পারি, এবং আনার পরে আমি নাকি মেয়েদের কণ্ঠে কথা বলতেছিলাম। যে আমাকে ছেড়ে দেন, আমাকে মাইরেন না, আমি চলে যাব, আমি আর কখনোই সুমনের কাছে আসবো না, আমি আর সুমনের কোনো ক্ষতি করব না। বারবার এভাবে বলার পরেও কবিরাজ নাকি বলল যে না, তোকে জবাই দিব। এই কথা বলে কবিরাজ নাকি একটা কলা গাছ, মানে কলা গাছের যে পাতার যে ঠালটা হয়, কলার ওই ঠালটা দিয়ে নাকি আমাকে পিটাইতে শুরু করে, এবং প্রচুরভাবে আমাকে ওখানে মারে। মানে মারতে আমি নাকি শুধু মেয়েদের কণ্ঠে কথা বলে, আমার জিজ্ঞেস করে আমার নাম কি, আমি নাকি বলি আমার নাম পূজা। একসময় তিনি নাকি তোনার ওখান থেকে ব্যাগ থেকে কি জানি এটা বের করে আমার মাকে বলে, একেবারে নিষ্কালো কোনো প্রাণী, একেবারে কালো, শরীরে অন্য কিছু থাকতে পারবে না, সেটা যে কোনো কিছু হোক ছাগল, গরু বা যাই হোক, এমন করতে গেছে আমাদের একেবারে কালো একটা হাঁস ছিল, একদম কালো একটা হাঁস ছিল। আমার মা নাকি ওই হাঁসটা তখন ধরে নিয়ে আসে, আয়না নাকি ওনার কাছে দেওয়ার পর উনি নাকি আমার সাথে হাঁসটাকে শুয়ে হাঁসটাকে জবাই দেয়, সবার সামনে হাঁসটাকে জবাই দেয়। এবং যখন হাঁসটাকে জবাই দিচ্ছিল তখন নাকি আমি চিৎকার করে কাঁদতেছিলাম, এবং আমি নাকি মানে আমার গলা কাটলে যেরকম অবস্থা, আমি নাকি সেরকম অবস্থার মতো চিৎকার করতেছিলাম। এবং ওদের মাধ্যমে আমি জানতে পারি যে তারা
আমার পূজাকে মানে জবাই দিয়ে দেয়, মানে পূজাকে মেরে ফেলে। এবং একইভাবে আমি এটাও জানতে পারি আমার বন্ধু হৃদয়ের মাধ্যমে। হৃদয় আমাকে বলে, আমি যেদিন গাছ থেকে লাফ দিয়ে পড়ছিলাম আমি দেখলাম যে আমাকে একটা বাঘে তাড়া করছে, কিন্তু হৃদয় আমার বলো ও নাকি কোনো বাঘ দেখে নাই। আমি বললাম আমার পিছন থেকে আমি নামার সাথে সাথে দেখলাম একটা বাঘ আমার সামনে, বাঘটা আমাকে তাড়া করছে। ও আমাকে বলে আমি কোনো বাঘই দেখতে পাইনি, জায়গা পুরো ক্লিয়ার ছিল, তুই শুধু শুধু কাপড় চোপড় খুলে ওইদিকে দৌড় দিছিস। আসলে কোনটা সত্য আমি কী করে বিশ্বাস করাবো। এরপরে আমার পরিবারের মানুষগুলো আমাকে লোকমান্তরে ভাত খাওয়ায়, রাখে। আমি কাজ করলে করে না করলে নাই, ঘর থেকে বেরোলে সবাই আমাকে পাগল বলে ডাকে। আমি কারোর সামনে ওভাবে যেতে পারি না, এলাকার সব মানুষ আমাকে বলে পাগল, আমার মাথা খারাপ, আমার মাথায় সমস্যা আছে। আমি মানে কী আর বলবো, কেউ আমার সামনে বলবো ল্যাংটা হয়ে পর্যন্ত আমি রাস্তায় চলাফেরা করছি, এই জন্য কারোর সামনে খুব একটা যেতে পারি না। এখন মোটামুটি মাথাটা অনেকটা ভালো আছে, আগের মতো ওরকম করি না। আমি এলাকার মধ্যে একটা দোকান দিয়েছি আমার বাড়ির কাছে, দোকানটা চালাই, সন্ধ্যার সময় দোকান বন্ধ করে বাড়িতে আসি। এবং বহু কষ্টের পরে আমার বউ নাজমাকে আমি এবার ফিরে পাই। কারণ নাজমা আর কোথাও বিয়ে বসে নাই, আমার মেয়েটাকে নিয়ে এসে তার বাপের বাড়িতে চলে যায়। বিয়ে বসছে কি বসে নাই আমি সেটা বলতেও চাই না, বা যেহেতু আমি ওর সাথে এখন সংসার করি, বাট আমার নাজমা আমার কাছে এখন ভালো আছে। এবং এরপরে পুনরায় আমার ঘরে আরও 2টা পুত্র সন্তান হয়। আমার এখন 2টা ছোট ছেলে এবং একটা বড় মেয়ে আছে, আমি তাদেরকে নিয়ে ভালো আছি। আপন ভাই, আমি প্রতিনিয়ত আপনার গল্প শুনি এবং আপনার গল্প আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমি আজকে আপনাকে আমার গল্পটা বললাম। আপনি যদি মনে করেন আমার গল্পটা প্রচার করতে পারেন, আমি আপনাকে ফুল ঠিকানা দিলাম। আমার কথায় যদি কোনো সন্দেহ আপনার মনে হয়, আপনি আমার এলাকায় এসে খবর নিতে পারেন। আমার এলাকার সব মানুষ এই ঘটনার উপস্থিত সাক্ষী। সবাই ভালো থাকবেন, আপন ভাই আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুলনার ভাই সুমনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, গল্পের মাঝে আবেগ পেলাম, অনুভূতি পেলাম, ভালোবাসা পেলাম এবং সবশেষ এক কঠিন বাস্তবতাও দেখলাম। কঠিন বাস্তবতা হচ্ছে ঠিক এরকম, আমি আজ পর্যন্ত যতগুলো পরীদের গল্প শুনেছি, মানে পরী বলতে তো কোনো শব্দ নাই, পরী হচ্ছে একটা কবির শব্দ বা একজন রাইটারের শব্দ, তিনি পরী শব্দটা আখ্যায়িত করেছে কোনো এক গল্পের মাঝে। কিন্তু পরী হচ্ছে তারা যারা হচ্ছে জিনের, মানে জিন জাতির মধ্যে মেয়ে থাকে বা মহিলা থাকে, নারী থাকে, তাদেরকে আমরা পরী বলে আখ্যায়িত করি। তো এত গল্প আমি প্রচার করেছি, কিন্তু মানে কোনো গল্পে আমি আসলে দেখি না যে পরী কোনো মানুষের সাথে থেকে তার জীবনটা ভালো করে দিতে, মানে তার জীবনে উন্নতি করে দিতে, বা সে বিশাল কিছু হয়ে যেতে। মানে পরী একটা সময় মানুষটাকে অনেকটা ভালো রাখে এবং পরে এই পরীটাই একটা সময় মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। মানে পরীর সাথে যত সম্পর্ক হয়েছে আমার গল্পের মাঝে, আমি প্রতিটা জায়গায় একটা জিনিসই দেখতে পেয়েছি, পরী কখনোই কোনো মানুষকে ভালো করে না, বরং পরী মানুষের জীবনটাকে নষ্ট করে দিয়ে যায়। আমাদের আজকের গল্পে সুমন ভাই যেটা বললো যে কবিরাজ পরীকে মানে জবাই দিয়েছে বা পূজাকে মানে হত্যা করেছে। তো আমি এরকম কথা আরও অনেক গল্পের মাঝে শুনেছি যে জিনদেরকে নাকি হত্যা করা যায়। আদৌ এটা কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না, অনেক গল্পের মাঝে এই জিনিসটা আমি পেয়ে থাকি। তো এরকম কোনো কবিরাজ আছে কিনা যারা জিনকে হত্যা করতে পারে, এবং জিনকে হত্যা করা খুব সহজ কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, আজকের গল্পের প্রসঙ্গে আপনাকে একটুকুই বলি যে গল্পটা আমি জাস্ট আমার ভিতরে ভালো লাগা থেকে প্রকাশ করা, এবং গল্প আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর